অঞ্জনদার সেই বহু পরিচিত গান তুমি আসবে বলে, সেটা অ্যাকচুয়ালি আমার গাওয়ার কথা ছিল না। হ্যাঁ, গানটা শিখতাম যখন তখন ভালো লাগতো, যখনই রেয়াজ করতে বসতে বলতো তখন আর ভালো লাগতো না। এখন শিখে গেছি আমি হাসা, একটা ফেক হাসি নিয়ে ধরে বসে থাকা একটা কোনো গেট টুগেদার বা কোথাও, কিন্তু প্রথম দিকে বেশ কষ্ট হতো। ভালো সময় তো সবাই গান বাজনা এবং আর্ট ফর্ম বা যে কোনো ভালো জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে ভালোবাসে, কিন্তু খারাপ সময়েও স্পেশালি সঙ্গীত আমার জীবনে বিশাল বড় রোল প্লে করেছে। আমার যদি নিজের স্ট্রেংথ কি সেটা যেমন জানা দরকার, সেরকম আমার কোন জায়গাটা আমার উইকনেস, কোন জায়গাটা আমার দ্বারা সম্ভব নয় সেটা জানাটাও ইকুয়ালি কি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো হঠাৎই ফোন আসে নীলের, তো বললো এরকম একটা অঞ্জনদার একটা ছবি করা হচ্ছে, একটা মিউজিক্যালি বলা যায়, তো বেশ কিছু গান থাকবে এবং এই প্রজেক্টটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হতে পারে সকলের জন্যই, তোর জন্য। একটা স্বতঃস্ফূর্ততা, একটা ভালোবাসা গানের প্রতি, ব্যান্ডের প্রতি, আমার প্রতি না থাকলে মনে হয় সহজে হয় না। কারণ এখন দুনিয়াটা খুব গিভ অ্যান্ড টেকের মধ্যে চলে গেছে। বাংলাদেশে যাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকতাম একটা পয়েন্টে, শুধুমাত্র ভালো অডিয়েন্স পাবো তার জন্য না, গিয়ে যে কি কি খাবো। তারপর হঠাৎ করে আস্তে করে এসে বলছে, আচ্ছা দিদি আমি না একটা কথা জিজ্ঞেস করছি, আমার অফিসে বারবার বলছে জিজ্ঞেস করতে, অফিসে বলা করছিল তোমার বরের সঙ্গে কি সেপারেশনে আছো। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। প্রথমেই যেটা বলি সেটা হলো আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, সেই কারণে আপনাদের একটা বড় ধন্যবাদ প্রাপ্য, এবং সেটা আমার তরফ থেকে মন থেকে একটা হিউজ থ্যাংক ইউ আপনাদের সকলকে। যতটা ভালোবাসা আপনারা সোল কানেকশন পডকাস্টকে দিচ্ছেন তার জন্য আমি কিভাবে যে আপনাদের কাছে ধন্যবাদটা বলবো জানি না। জাস্ট উল্টো দিক থেকেও এতটুকু জানবেন, আমার তরফ থেকেও অতটাই ভালোবাসা যতটা ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা করেননি, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন ভালো ভালো কনভারসেশন নিয়ে আসার চেষ্টা করি, যে কনভারসেশনগুলো আপনাদের ভালো লাগে। আজকের এপিসোডে আমার সঙ্গে আছে সোমলতা আচার্য। সোমলতাকে আপনারা অনেকেই চেনেন অ্যাজ এ সিঙ্গার। আমি চেষ্টা করেছি সোমলতা আচার্য বলে যে ব্র্যান্ডটা, যেই সিঙ্গার বলে যাকে আপনারা চেনেন, তার বাইরের মানুষটা অব্দি পৌঁছতে, এবং আশা করি কিছুটা সাকসেসফুলও হয়েছি, যেটা সোল কানেকশন পডকাস্টের বিশেষত্ব বলেই আপনারাই বলেছেন, আমি জানতাম না যে এখানে আসলে নাকি সেই মানুষটাকে আরেকটু বেটার করে চেনা যায়। ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে, কারণ লাইক করলে ইউটিউব সেটাকে একটুখানি এগিয়ে দেবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। আজকের এপিসোড শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আমাদের দুটো চ্যানেল আছে, সোল কানেকশন বৈঠক বলে এবং সোল কানেকশন ক্লিপস বলে। সেই দুটো চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচেই লিঙ্ক দেওয়া আছে। অলরেডি অনেকেই জানেন সোল কানেকশন বৈঠকে আমরা এক একটা এপিসোডে এক একটা বই নিয়ে কথা বলি, আর ক্লিপসে এই পুরো কনভারসেশনগুলোর মধ্যে থেকে ইন্টারেস্টিং পার্টস কেটে সেখানে দেওয়া হয়। সো যদি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেনই, কারণ আমরা খুব কাছাকাছি 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছানোর জন্য। আমি জানি না এইটা যখন আমি বলছি হয়তো কাছাকাছি আরও পৌঁছে গেছি। সো আজকের এপিসোডে সোল কানেকশন পডকাস্টে আছে সোমলতা। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছে সোমলতা। ওয়েলকাম সোমলতা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তোমার একটু শরীর খারাপের মধ্যেও যে তুমি টাইম বের করে এসছো, থ্যাংক ইউ ফর দ্যাট। না, এটা কিছুই না, কেমন আছো এমনি? আছি, ঠিকই আছি, ক্যানট কমপ্লেন। আচ্ছা, তোমার আমি জেনারেলি যে কোনো পডকাস্টের ক্ষেত্রেই আই ট্রাই টু স্টার্ট উইথ দ্য চাইল্ডহুড, আমি সবসময় চেষ্টা করি ছোটোবেলার কথা বলতে, কারণ আমার ছোটোবেলার জিনিসটা সবারই ভালোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তোমার ছোটোবেলাটা, এবং ছোটোবেলাটা খুব ইম্পর্টেন্টও, একটা মানুষ বড় হয়ে কিরম হচ্ছে সেটার জন্য ছোটোবেলাটা রোল প্রায় ম্যাক্সিমামটাই তো খুবই ইম্পর্টেন্ট। তোমার ছোটোবেলা কোথায় এবং কিরকম ছিল? আমার জন্ম এবং বড় হওয়া সবটাই কলকাতায়, সাউথ কলকাতায়। আর ফর্চুনেটলি আমার ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। গানের দিকটা যদি আমি বলি, গানটা কোন সময় শুরু হয়েছিল? কখার আগে। তাই? হ্যাঁ, একদম। আমার ঠাকুমা আমার মাকে গানের ক্লাসে ভর্তি করায়
কারণ মার খুব গান শেখার শখ ছিল। তারপর আমার দিদি হয়, দিদি হওয়ার পর মায়ের সাথে আমার দিদিও যেত, মানে যেমন হয়তো আগে ছোটবেলায় আমাদের এই পাড়ার গানের মাসি গানের পিসি টাইপের আর কি। এবং আমি হওয়ার পর আমাকেও আর কি নিয়ে যাওয়া হয়। তো তখন ওই শুনে শুনে মুখস্থ করে করে ছড়ার গান, সারেগামা, ওগুলো আর কি, ওভাবে শুরু আর কি আমার গান। আর গানে আরও পাঠানোর ডিসিশন নেওয়া হয় আমার ক্ষেত্রে, কারণ এটা আমার ঠাকুমার কাছে শোনা ছিল যে ছোটবেলাতে যা হয় সারাদিন দৌড়ঝাঁপ করে 6টা-7টার মধ্যে ঘুমিয়ে পড়তাম আর কি। এবং বাইরের ঘরে তখন টিভিতে ওই কয়েকটাই চ্যানেল আসতো, দূরদর্শন আর এইসব, তো আমার ঠাকুমা দেখতো খবর বা হোয়াট এভার যেগুলো যা দেখাতো, এবং মাঝে মাঝে অ্যাডভার্টাইজমেন্ট হতো। তো ঠাকুমার পাশে আর কি ঘুমাতাম আমি, আমার কাছে। যখনই কোনো মিউজিক সমেত কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসতো, তখন নাকি ঘুমের মধ্যেই আর কি উঠে একটু তালে তালে গা ঝাঁকিয়ে আবার ঘুমিয়ে পড়া আর কি, এরকম। তো সেটা দেখে আমার ঠাকুমার মানে আমার মনে হয়েছিল যে হয়তো গান বাজনা কিছু হতে পারে আমার। তো সেখান থেকে আর কি শুরু, রিয়েলাইজেশনটা আমার আম্মার প্রথম। এবং সেটা একদম ছোট আর কি, তুমি একদমই ছোট। হ্যাঁ। তারপর এই ছোট থেকে বড় হতে হতে গানটা শেখা শুরু হলো। হ্যাঁ, ওই পাড়ার একজন টিচার ছিলেন, তার কাছে আমি, আমার মা, আমার দিদি 3জনে যেতাম, সেখান থেকে শুরু। সেখানে বেশ কিছু আর কি ছড়ার গান, বাচ্চাদের গান, ওইসব শুরু। এবং তারপরে প্রপারলি গান শেখা বলতে পুরো ক্রেডিট ডেফিনেটলি আমার গুরুজি পণ্ডিত বীরেশ রয়। উনি এখন ফিজিক্যালি নেই অবশ্যই, কিন্তু আমি যেটুকু যা গাইতে পারি আজকের দিনে দাঁড়িয়ে পুরোটাই ডেডিকেটেড টু হিম একেবারে। তো এইভাবেই শুরু। এবং যদি এমনি ওভারঅল ছোটবেলা বলতে চাও, তাহলে এখন যা দেখছো তার পুরো বিপরীত ছিলাম আমি। মানে ভীষণ দুষ্টু, প্রচন্ড, মানে হাতে পায়ে চঞ্চল না, কিন্তু দুষ্টু, দৌড়ঝাঁপ, রাবণের মতো হাসি, মানে এরকম। তোমাকে দেখলে তো মনে হয় না, তোমাকে দেখলে মনে হয় খুব একটা মেলাতে পারবে না, শান্ত, একটু একদম একদম। এখন হয়ে গেছি ওরকম। কেন সেটা আমি এখন ইন্ট্রোস্পেক্ট করে বুঝি, কিন্তু হ্যাঁ মানে পুরো উল্টো ছিলাম পুরো। আচ্ছা। আর এই যে মানে যখন গান শিখছো, মানে তুমি এনজয় করছো প্রসেসটা? হ্যাঁ, গানটা শিখতাম যখন তখন ভালো লাগতো, যখনই রেয়াজ করতে বসতে বলতো তখন আর ভালো লাগতো না। মানে ওইটা ছিল মানে আবার আর কি, আর রেওয়াজে তো ইন্টারেস্টিং কিছু হতো না, রেওয়াজে তো খালি পাল্টা, নাহলে একই রাগ। এবং গুরুজি যেভাবে শিখিয়েছেন যে একটাই রাগ, যতক্ষণ না ওনার মনে হচ্ছে ঠিকঠাকভাবে ঢুকেছে সিস্টেমে ততদিন শিখিয়ে যাবে, সেটা 6 মাসও হতে পারে। এবং যখন নতুন কিছু শিখছি তখন ভাল লাগছে, কিন্তু বাড়িতে এসে যে রেওয়াজটা আবার সেই পাল্টা আর এই একই জিনিস, ছোটবেলায় তখন মন বসতো না এবং বেশ খারাপ লাগতো আর কি তখন রেওয়াজটা করতে বসতে। কিন্তু আমার বাবার বলাই ছিল, মানে আমাদের ছোটবেলার পড়াশোনাটা মাই ম্যাক্সিমাম দেখতো, তো বাবার লুকিয়ে লুকিয়ে বলাই ছিল যে দিদি পরীক্ষায় যদি একটু খারাপ করে হয়তো বকা খেত কিছুটা, কিন্তু আমাকে কিছু বলতো না। আমি রেওয়াজ না করলে তখন বকাটা আমি খেতাম, বাট পরীক্ষায় পাশ করলেই আমার জন্য ওয়াজ ওকে। সো এই ব্যাপারটা ছিল বাড়িতে। সো তোমার পড়াশোনা আর গানের ব্যালেন্সে হাউ ওয়াজ ইওর পড়াশোনা, মানে পড়াশোনাটা কিরকম ছিল? 10 অবধি খুবই মিডিয়কার ছিলাম। যতদিন অঙ্ক আর সায়েন্স গ্রুপটা ছিল আমার বিভৎস খারাপ লাগতো। তারপরে যে 11-12-এ নিজের মনের মতো সাবজেক্ট পেলাম, তখন অদ্ভুতভাবে একটা পড়াশোনা ইন্টারেস্ট জাগলো। তখন একবারের জন্য আমার বাবা মাকে বলতে হয়নি পড়তে বস, 11-12 থেকে নিজে থেকেই ইন্টারেস্ট, নিজে থেকেই। এবং এরকমও হয়েছে, আমার মনে আছে যে 11-12 যখন পছন্দের সাবজেক্ট পেলাম, তখন এরকমও হয়েছে যে এইচএস এর আগে কি হয়, এইচএস এর আগে সবাই টেনশন থাকে, পরীক্ষার আগের দিন পড়ছে, এই করছে। এবং আমার ছিল যে যা পড়া বিকেল অবধি, তারপর আমি আর বই নিয়ে বসবো না পরীক্ষার আগে। উচ্চ মাধ্যমিকের কথা বলছি। এবং এরকম হয়েছে আগের দিন আমি পিকনিকও গেছি, মানে উচ্চ মাধ্যমিকটা ওই মার্চ মাসে সময় হতো। তো পাড়ার সাথে পিকনিকও গেছি একদিন আগে, এরকমও হয়েছে। তো তখন আর কি আগ্রহটাই অন্যরকম ছিল পড়াশোনার, যে কিছু বলতে হতো না আর কি। আর এই বিয়ের সঙ্গে তো মানে তোমার গানটা সঙ্গে চলছিল, সেটা কখনোই বন্ধ হয়নি? গান আমার পরীক্ষা হয়ে যাক, ঝড় বৃষ্টি হয়ে যাক, কোনোদিন বন্ধ হয়নি। মানে অনেকে বলে না যে মাধ্যমিকের চাপে 5 মাস বন্ধ গান শেখা, আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমার গুরুজিও হতে দেয়নি এবং আমার বাড়ির লোকেরাও সেটা কখনো এন্টারটেইন করেনি আর কি। সো আমার কাছে অপশনই ছিল না। পড়াশোনা গান দুটো করা যায় ইচ্ছে থাকলে, সেটাই আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। এবং আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাই হয়ে যাক না কেন, গান শেখা বা ওইটায় কোনো গ্যাপ হয়নি। এই যে যখন গান শিখছো এবং
এই যে প্যারালালি দুটো জিনিস চলছে, হুম। এটা কি কখনো সেই সময় মাথায় ছিল যে প্রফেশনালি গানই করবে? একটা কোথাও সুপ্ত ইচ্ছা ছিল যে আমি ওরম স্টেজে উঠবো, আমার গান শোনার জন্য লোকে আসবে। ইচ্ছেটা ছিল, কিন্তু একটু ভীতু আমি হুম, ভেতর থেকে। এটাও আমি জানতাম যে সেটা কতটা সম্ভব সেটা সবকিছু আমার হাতে নেই। আমি হুম, যদি খুব ভালো গেয়েও দিই, তাও যে আমি নাম করে বা কোনো জায়গা পেতে পারবো সেটা, সেই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। হুম, তো ওই জন্য ব্যাক অফ দ্য মাইন্ড এটাও ছিল যে পড়াশোনাটাকেও করতে হবে, হুম, যাতে ফল ব্যাক করার মতো কিছু আর কি থাকে। গান যদি হয় তাহলে তো নাথিং লাইক ইট, হুম, কিন্তু সুপ্ত ইচ্ছে ছিল, বাট প্রফেশনালি সত্যিই যে জায়গা করতে পারবো সেই আশাটা কখনো মানে ছিল না। মানে কি বলবো, হয়ে গেছে মানে ইট ওয়াজ লাইক, মানে যখন হলো তখন মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এবার আমার আর কিছু চাই না। হুম, মানে এখন হুম, স্টিল আই হ্যাভ দ্যাট ফিলিং যে যেটুকু পেয়েছি আই থিঙ্ক আই এম হ্যাপি, কারণ হুম, এটাও যে পাবো তাও সেটা আমি ভাবিনি, হুম, ইচ্ছে থাকলেও। তো ওরকম ভাবেই। হুম। আহ, যে কোনো আর্ট হুম যখন তুমি পার্সিউ করা শুরু করো, ওই যে ছোটবেলায় বললে হুম। জোর করে রেয়াজ করতে হতো, কারণ সেই সময় তো বোঝা যায় না হ্যাঁ আসলে কি কেন হচ্ছে এই হ্যাঁ বিষয়টা। এখন তার এফেক্ট পাওয়া যায়, পরে হ্যাঁ, তার একদম এফেক্ট পাওয়া যায়, একদম একদম। এবং সেই যে ডিসিপ্লিনটা ওটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসিপ্লিন হয়ে ওঠে। ভীষণ। এবার মানে কি বলবো, আর্টের তো একটা নিজস্ব ম্যাজিক্যাল জায়গাও আছে, হুম যে কারণ এরম তো অনেক দিন হতে পারে যে তোমার সব নোট ঠিক লাগছে, হুম। অথচ কিছু একটা হচ্ছে না। এটা হয় তো জীবনে। এবার এই যে আর্টের রিয়ালাইজেশনটা, মানে ধরো, মানে আচ্ছা, দিস ইজ মোর দ্যান জাস্ট এ রেওয়াজ, দিস ইজ মোর দ্যান জাস্ট এ কাজ, এইটা কিরম সময় বোঝা শুরু করেছো? এইটা ওই অ্যাডোলেসেন্স যখন হচ্ছে, মানে তখন ওই বয়সটা তো গাজল শোনার বয়স নয়। ওই বয়সটা দৌড়াদৌড়ি করা, খেলার, মানে যে রাইট, সময়টা অ্যাডোলেসেন্স টিনেজটায়। রাইট, বাট রাইট। ওই সময় আমার প্রচণ্ড নেশা ছিল গাজল শোনার। আর্ধেক মানে হয়তো বুঝতাম না, কিন্তু হুম, কিছু একটা আমাকে ভেতর থেকে ট্রিগার করতো। আম, ওই সময়টা থেকে সামহাউ মনে হলো যে গান বাজনাটা শুধু করার জন্য নয়, হুম, এটা অনেকটা বড় একটা জিনিস। হুম। এবং এখন তো আরো পদে পদেই টের পাই। এক তো আমার পড়াশোনা যেটা, সেটার সঙ্গে একটা গানের বীভৎস বড় একটা যোগ আছে। কিরকম? যেমন আমার পড়াশোনা, এবং আমি এখন পড়াই মনোবিজ্ঞান, হুম, সাইকোলজি, হুম। এবং এখন তো রাইট, বিশাল একটা জায়গা মিউজিক থেরাপি। রাইট। এবং শুধু আমার জীবন থেকেও আমি যেটা ধরো, অনেক সময় হয় না যে শরীর ঠিক লাগছে না, হুম, কিন্তু কমিটমেন্ট করা, তাই আমাকে অনুষ্ঠান করতেই হবে, মানে হুম, এরকম প্রচুর কঠিন আমার জীবনে সময় এসেছে যেখানে আমাকে কমিটমেন্ট রাখার জন্য অনেক কিছু করতে হয়েছে। তো সেই সময়ে গানের জায়গায় যদি অন্য কোনো কাজ করতে যেতাম আমি হয়তো পারতাম না, বাট হুম, গানটা আমাকে সেখান থেকে বার করেছে। হুম, বা ধরো স্টেজে ওঠার আগে একটু মাথা ব্যথা করছে বা শরীর ঠিক লাগছে না, একটা দুটো গান অবধি মনে হচ্ছে কিরকম একটা লাগছে, কিন্তু তারপর যখন গান বাজনা এবং সমস্ত কিছু পুরো পরিবেশটার মধ্যে ঢুকে গেছি, হুম, 1.5 ঘন্টার পর যখন স্টেজ থেকে নামলাম তখন ফিজিক্যালি আর কিছু অসুবিধা বুঝতে পারছি না। হুম, তো এই জিনিসগুলো আমি নিজের জীবন দিয়ে আমি দেখেছি। তো ওই জন্য আমার কাছে সঙ্গীতটা একটা উপার্জনের জায়গা তো ডেফিনেটলি, হুম, পেশা যেহেতু নিয়েছি পেশা হিসেবে, কিন্তু এছাড়াও সঙ্গীতটা আমার কাছে অনেক বড় জায়গা রাখে। হুম, ইনফ্যাক্ট মোর দেন মাই ওন আইডেন্টিটি মেবি। হুম। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই পৃথিবীতে যত ম্যাজিক আমরা উইটনেস করতে পারি, হুম। মিউজিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল ম্যাজিক অর অডিবল ম্যাজিক উই একদমই। হ্যাভ। কারণ আমরা অনেক সময়, এখন তো প্রচুর রিসার্চ হয় না, যে সোল অ্যাকচুয়ালি এই ফ্রিকোয়েন্সি, যেটা হ্যাঁ, একটা হ্যাঁ, এনার্জি, হ্যাঁ। এবং এনার্জি ফ্রিকোয়েন্সি দিয়ে হয়, এবং মিউজিকের প্রত্যেকটা নোট এক একটা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল যদি আমি ধরি, এক একটা রাগ এক একটা ফ্রিকোয়েন্সি হুম, ক্রিয়েট করে। হুম, তো সেই ফ্রিকোয়েন্সিগুলো ব্রেনে অদ্ভুতভাবে অনেক কিছু করে, যেগুলো হুম, এখন অনেক ইন্টারেস্টিং বেশ রিসার্চ হচ্ছে এবং হুম, প্রমাণিত অনেক হুম, ক্ষেত্রে। হুম। তো অবশ্যই গানটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট জায়গা, রাইট। যদি মানে ঠিকভাবে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ। আমার জীবনে যেমন মিউজিক ইজ এ ভেরি, কি বলবো, মিউজিক ইজ লাইক, আমার জীবন থেকে যদি মিউজিক চলে যায় তাহলে আই ডোন্ট এক্সিস্ট। মানে আমি হুম যদিও একজন ফিল্ম মেকার, কিন্তু হুম। মিউজিক ইজ লাইক, নো, ডাজন্ট ম্যাটার। মানে আমার কাছে সঙ্গীতটা এমন একটা জিনিস যে আমি গাইতে পারি বা আমি বাজাতে পারি তবেই আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি তা নয়। মানে না। ভালো লাগার একটা জায়গা মিউজিক, আমার মনে হয়
খুব কম মানুষই আমরা পাবো এই পৃথিবীতে যাদের গান বাজনা, যে কোনো গান বাজনা একেবারেই ভালো লাগে না, গান ভালোই লাগে না। এটা কয়েকটা মানুষ যে এই পৃথিবীতে নেই তা নয়, আমি আছে দেখেছি। হয়তো, আমার কিন্তু তারা, আমার মনে হয় তারা পৃথিবীর একটা বিরাট জিনিস মিস করছে। তাদের মানে এই পৃথিবীর যে ওইটা যে এক্সিস্ট করে সেটা ফিল করতে পারছে না। আমার মনে হয় দ্যাটস এ হিউজ মিসিং। কারণ কারোর লাইফে হ্যাঁ, যদি মিউজিক না থাকে, এরকম কোনো লোক পেলে আমি ডেফিনেটলি তার সঙ্গে কথা বলতে চাইবো, কারণ আমি আমার বলেছি। আশপাশে আমি পাইনি। আমি বলেছি তাকে, বা তোমার এখানেই? না এখানে ও নয়, আচ্ছা। আমি আমার গত 6-7 বছর আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল। বা একটা তার কোনো রকম গান বাজনাই ভালো লাগে না? না, সে মিউজিক শোনে না, সে মিউজিক আশেপাশে বাজলে সে ডিস্টার্বড হয়। কি ধরনের মিউজিক সেটাও তো যে ডিপেন্ড কোনো করছে, মিউজিক মানে ভজনও না? না, ও জাস্ট মিউজিক বলে যে কানে তো আসেই, কারণ ভারতবর্ষে জন্মালে তার কানে মিউজিক আসবে না এটা তো হতে পারে না। আরে বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু তার মিউজিক কোনোভাবে ভালো লাগে না। আমি বোঝার চেষ্টা করলাম যে সে কি সত্যি সত্যি এটা বলছে, এবার সেটা নাকি সে আলাদা হতে চাইছে সবার থেকে সেজন্য বলছে। এক্স্যাক্টলি, এটাও হতে পারে, অনেকের ক্ষেত্রে হয়। এবং তার জন্য আবারও যেটা দিয়ে শুরু হলো যে ছোটবেলাটাতেও যেতে হবে, Correct. যে তার এরকম একটা হঠাৎ করে জন্মাই তো না আমরা এভাবে। একদমই না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভেতরেও মিউজিক থাকে। কারণ আমি ঈশান ঘোষ যে তবলা বাজায়, হুম তার সঙ্গে একটা এপিসোডে কথা বলছিলাম। তো ঈশানের দাদু নাকি ঈশানকে একবার বলেছিল যে হুম আগার কোই চল সকতা হ্যায়, কেউ যদি হাঁটতে পারে তার মধ্যে মিউজিক হ্যাঁ আছে। অবশ্যই, অবশ্যই আমাদের প্রত্যেকের চলার একটা রিদম আছে, Right. অবশ্যই 100%। তো এবং সেখানে এখানেও যে একটা আস্তে করে এসির আওয়াজ পাচ্ছি, সেটারও একটা ফ্রিকোয়েন্সি pitch আছে, আছে। নোট আছে, একদম। হ্যাঁ, তো অফকোর্স মানে এভরিথিং ইজ মিউজিক সারাউন্ডিং আস। তো হুম, হুম। কারোর যদি অখাদ্য লাগে সঙ্গীত, তাহলে তার সঙ্গে বেশ অনেকটাই সময় কাটানোটা উচিত। হ্যাঁ, এবং আশেপাশের লোকের জানা, উচিত। আমাদের জানা উচিত যে কোথা থেকে সেটা আসছে, কারণ এটা নর্মালি হওয়ার কথা। এক্সেপশনাল কেসেস সব বিষয়ে থাকে আমরা হুম, জানি, হুম, হুম। কিন্তু নিশ্চয়ই তার কিছু একটা তো আছে কারণ ভেতরে। তো হ্যাঁ, সেটা এবার আমরা যে পৃথিবীটায় বড় হই ছোটবেলা থেকে, হুম বিশেষ করে যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়, হুম আমাদের জীবনে তো প্রত্যেকটা পাড়াতে, আমি ছোটবেলা যখন মানে পাড়াতে সকালবেলা যদি যাই, কোনো একটা বাড়ি থেকে তবলা বাজছে, হ্যাঁ, কোনো কেউ একটা একটা বাড়ি না, থেকে হ্যাঁ রেওয়াজ করছে, হ্যাঁ কেউ একটা একদম বেসুর হোক সুরে হোক সে করছে। একদম। আমাদের ছোটবেলা তো তাই, মানে বাচ্চা হওয়ার পর, কিছুটা বড় হওয়ার পর স্কুলে যেমন ভর্তি করানো খুব দরকার, সেরকম নাচ বা গান বা আঁকা বা সবেতেই ভর্তি করানোটা ইজ এ মাস্ট। কারেক্ট। তো মানে সেই ছেলে কারণে হলে একটা ইনস্ট্রুমেন্ট, আর হ্যাঁ, মেয়ে হলে নাচ বা গান, আর আঁকাটা ডেফিনেটলি দুতরফেই আর কি। তো ডেফিনেটলি হ্যাঁ, তো আছেই। আমার ছোটবেলায় মা গানে ভর্তি করার চেষ্টা করেছিল আমাকে। আমি গান কয়েকদিন শেখারও চেষ্টা করলাম। কিন্তু আমি বুঝলাম এই যে একটা অধ্যাবসায় লাগবে গানটা করার জন্য। এটা কোন বয়সে? ক্লাস 4 এ বা 5 এ পড়ি তখন। গান শিখতে আর ভালো লাগলো না? গান শিখতে আর ভালোই লাগলো না। গান শিখতে ভালো লাগেনি, নাকি আবার সেই এসে আবার রেওয়াজটা করতে হবে তার জন্য ভালো লাগেনি? গান শেখার ব্যাপারটা হলো, আমাকে যার কাছে শেখালো, শুরু করলো, যেই গুরুর কাছে, আমার মায়ের গুরু ছিলেন উনি। আচ্ছা। তো আমার না লোকটাকে ঠিক পছন্দ হলো না। লোকটার যে শেখানোর ধরন, সেটা ওই সময় আমি একটু মানে কি বলতো, ছোটবেলায় আমি একটু বেশি পাকা কিছু ছেলে থাকে না? সব বোঝে। আমি ওরকম টাইপের একটা ছেলে ছিলাম। তো আমি না আমার ভাল লাগছে না। বললাম আমি গানটা শিখলাম না। ও হ্যাঁ, এখন আমি খুব রিগ্রেট করি এটাকে। কারণ এখনো শুরু করতে পারো, বয়স হয় না কোনো। হ্যাঁ, শুরু করার যে ইচ্ছা যে মাঝে, মাঝে হয় না তা হ্যাঁ নয়। প্লিজ ডু। আর নোট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে আমার কাছে মিউজিকটা ইজ ক্লিয়ার, মানে আমি আই ক্যান ভিজুয়ালাইজ এ সং উইথ নোট, সেটা পারি। ওই আইডেন্টিফিকেশনটা করতে পারি। সেটা ডিএনএতেই হয়ে গেছে, আর এত মিউজিক শোনার ফলে হচ্ছে বোধহয়। আর মিউজিক নিয়ে কথা বলতে আমার অত্যন্ত ভালো লাগে। মানে সবচেয়ে সিনেমা নিয়ে কথা বলতে যত ভালো লাগে, তো তার চেয়ে বোধহয় বেশি মিউজিক নিয়ে কথা বলতে ভালো লাগে। তাহলে তো ডেফিনেটলি গান বাজনা আবার শুরু করে দাও, দেখছি সেটা করা যায় কিনা। মন ভালো থাকবে। অবশ্যই, অবশ্যই। আমি মানে এরকম কোনো দিন নেই যেটাতে অনেকটা মিউজিক নেই আমার লাইফে। কিছু না কিছু আছেই। অ্যাকচুয়ালি আমরা যারা গান বাজনার মধ্যে থাকি, পেশা হিসেবেও থাকি যেহেতু, তাই ম্যাক্সিমাম সময়টা গান বাজনাকে দিই। আই থিঙ্ক উই আর ফরচুনেট, আমরা বেশ লাকি যে এরকম একটা সুন্দর সময় কাটে আমাদের প্রত্যেক দিন। এই যে রিহার্সাল, এই যে রেয়াজ, এই যে কিছু নতুন ক্রিয়েশন, আই থিঙ্ক উই আর লাকি। অবশ্যই। প্রথম সোমলতা কে আইডেন্টিফাই করলো যখন মানুষ, সেটা কোন সময় ঘটলো, আচ্ছা, কিভাবে ঘটলো? আমি তার আগে একটা প্রশ্ন করি। বলো। সেটা হচ্ছে, তোমার সঙ্গে আমার কোনো আলাপ ছিল না এর না। আগে। তুমি আমার নাম শুনেছো, হয়তো একটা দুটো গান শুনেছো। সোমলতা বললে একজন গান গায়, এটুকু জানতে।
কথা শুরু হওয়ার আগে সবারই একটা ইমেজ থাকে হ্যাঁ। যে এই এরকম হবে, ও ওরকম হবে। তুমি কি ইমেজ নিয়ে আমার ব্যাপারে আজকে কথা বলতে বসেছো? আমি দেখো একটা জিনিস আমি জানি, অনেস্টলি বলবে, খারাপ কিছু একদম বললেও বলতে পারো। একদম অনেস্টলি বলবো, সেটা হলো আমি দু তিনটে মানে জীবনের অভিজ্ঞতা তো অনেক দিন হলো, এই 42 বছর বয়স অবধি এসে একটা জিনিস বুঝে গেছি যে তুমি যদি যখন গান গাইছো, ইফ আই ক্যান রিয়েলি লিসেন টু ইউর সংস, তাহলে আমি তোমার সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো বলে মনে হচ্ছিল। এবং যে আইডিয়াটা করেছিলাম তার চেয়ে মানে অনেক ক্ষেত্রে আহ, তোমাকে বাইরে থেকে ইমেজ হিসেবে পোর্ট্রে করা হতে পারে, বেশি কথা বলে না, একটুখানি এড়িয়ে চলে, সবার Snob. সঙ্গে একটু স্নব, একটু নাকুচু, এই ধরনের একটা ইমেজ হতে পারে। কিন্তু আমার কখনোই সেটা মনে হয় না, কারণ আমার মনে হয় মানুষ যদি অনেক সময় নাকুচু ব্যাপারটা, হ্যাঁ, বা আমি কারোর সঙ্গে কথা বলবো কিনা সেটা একটা মানুষের পার্সোনাল চয়েস, এবং সেটা হওয়া উচিত। আচ্ছা, আমার মনে হয় প্রত্যেকে আসলে সবাই খুব সোজা। যদি তুমি ঠিক প্রশ্ন করো একটা মানুষকে, তাহলে সে ঠিক উত্তরই দেবে, এবং সে আসলে ভেতর থেকে, তো তুমি একজন আর্টিস্ট, তো ভেতর তোমার থেকে মনে হয় ভেতর থেকে যারা আর্টিস্ট হয় তারা ভেতর থেকে মানুষ হিসেবেও ঠিক হয়? না, সব সময় সে চেষ্টা হয় তা না, কিন্তু মানুষ আচ্ছা। হিসাবে ঠিক ভুলের বাইরে তারা স্নব তো হতে হয় না বলেই আমার মনে হয়, সেটা সিলেক্টিভ হয়। তো তুমি অনেকের সঙ্গেই কথা বলেছো এই থ্রু দিস পডকাস্ট, তো তোমার মনে হয় যে উত্তরগুলো সবাই দেয় সেগুলো একদম মন থেকে যেটা মিন করে সেটা সব দেয়? সময় হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয়। হয়। হ্যাঁ, এবং সেই কারণেই তুমি বুঝতে পারো কে ঠিকটা একদমই বুঝতে বলছে পারি। এবং কে একটুখানি নিজেকে রেখে বলছে, বা প্রথমে রেখে বলা শুরু করে, তারপর হ্যাঁ। আস্তে আস্তে খুলে যায়। এবং সেই খোলাটা কি সত্যিটা বেরোয় নাকি নিজের ইমেজটা এবং নিজের একটু ডিফারেন্ট, আমি সৎ, আমি এইটা ব্যাপারটা বার করার জন্য একটা প্রচেষ্টা থাকে? থাকে, অনেকের ক্ষেত্রে থাকে। কি হয়, কার কার আমরা ক্ষেত্রে থাকে সেটা তুমি বুঝতে পারো কথা বলার হ্যাঁ সময়? বুঝতে পারি যে কে পুরো সত্যি বলছে, কে অর্ধ সত্যি বলছে, কে নিজের ভালনারেবল জায়গাটা অব্দি পৌঁছলো, কে নিজের ইনসিকিউরিটিকে অ্যাড্রেস করতে ভয় পাচ্ছে না, এই সবটাই বুঝি। যখন বুঝতে পারো তখন ভেতর ভেতর কিরম চলে? আমি এত প্রশ্ন করছি কারণ আমার মানে মজা লাগছে, তাই হ্যাঁ, বিকজ আমি তো বুঝতে পারি, রাইট। আমার ওয়ে অফ ডিলিং আমি জানি, তোমারটা আমি জিজ্ঞেস করছি কারণ কথা আমার বলতে বলতে ক্ষেত্রে বোঝা যায়। 100% বোঝা যায়, এবং তখন কি হয়, তখন আই ট্রাই টু বি মোর রিসিভিং। হ্যাঁ, একটা রিসিভিং অ্যান্ড এন্ডে চলে যাওয়ার চেষ্টা করি, যাতে আমার উপর ট্রাস্টটা একটু বাড়ে, যাতে আর একটুখানি ঢুকতে পারি। কিছু কিছু জায়গায় বুঝি না, হবে না, আর এটা ঢোকা যাচ্ছে না, ইনি এরকমই থাকবেন, এটা বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারি আর একটু যদি আমি ঠিক প্রশ্ন করি, হয়তো ভেঙে আসল সেলফটা বেরিয়ে আসতে পারবে, সেটাও হচ্ছে বহুবার। আর জেনারেলি কি হয়, একটা ইমেজ আমরা রাখি, মানে ক্যামেরার সামনে আর ক্যামেরার বাইরে আমরা সে তো একটা ইমেজ রাখতেই রাখি, হয়। একটা ইমেজ রাখি, বাট জেনারেলি ওই ইমেজটার মধ্যে একটা অথেন্টিসিটি থাকে। তো আই ট্রাই টু ফাইন্ড দ্যাট অথেন্টিসিটি ইন আ পারসন। ওকে, ওকে, সরি ফর ইন্টারাপ্টিং, এবার বলো তুমি কি না না, প্রশ্ন করছি। এটা মজাই লাগলো। না, আরো বেশি করছি বিকজ আমার মানে আমি কথা কম বলি ঠিকই, আমাকে পার্টিতে খুব একটা দেখতেও পাবে না, কিন্তু যদি কখনো দেখো দেখবে আমি হয়তো একটা কোনায় বসে অবজার্ভ করছি, কারণ আমার যেহেতু পড়াশোনার সাবজেক্টটাও এটা, আমার বেশ ইন্টারেস্টিং লাগে রাইট, এবং আমি বেশ ভাইব বুঝতে পারি। তুমি সাইকোলজি যেহেতু তারা তোমার আমাকে গুলটা সাবজেক্ট, মেরে চলে গেল, তারা বুঝলো না যে আমি বুঝতে পেরেছি, আমার তো ভেতর ভেতর হাসি পাচ্ছে, তারা ভাবলো তো দাদা খুব স্মার্ট, তো এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি মজা লাগে। তো সিন্স ইউ টক টু পিপল সো মাচ, রাইট, আমার মনে হলো যে ইন্টারাকশন করে কোনো না অনেকটা ইমবাইব করা যায় এই ভাইবটা। সো আমার মনে হলো তোমাকে জিজ্ঞেস করি যে তুমি বুঝতে পারো কিনা, বা পারলে কিভাবে তুমি নিজেকে হ্যান্ডেল করো। হ্যাঁ হ্যাঁ, এবং কিছু কিছু সময় খারাপ লাগে, কিছু কিছু সময় মনে হয় যে ইস, পারলাম না আজকে। কারণ কি হয়, আমার মনে হয় যে যদি অনেস্টলি কাউকে জানার চেষ্টা করা যায়, তাহলে সে মানুষটাও নিজেকে একটু হলেও ওপেন করতে পারে উল্টো দিকে বসে। না, অ্যাকচুয়ালি আমার আজকাল যেটা মনে হয় না, যে সবাইকে সব বিষয়ে ওই ক্ষেত্রে আর কি দোষ দেওয়াও যায় না, কারণ এখন এই সোশ্যাল মিডিয়া আর এত সব কিছু ওপেন হয়ে গেছে যে আমরা যারা কিছুটা হয়তো চেনা জানা মানুষের মধ্যে পড়ি, তাদের খুব ইজিলি জাজ করে মানুষে, এবং সেটা অনেকেই ভয় পায়, এবং সেটা একটা আননেসেসারি মেন্টাল স্ট্রেসের দিকে চলে যায় অনেকের ঠিক। ক্ষেত্রে, যারা হ্যান্ডেল করতে পারে না। মেবি হয়তো তারা ভাবে দরকার নেই, কি আছে যা দরকার নেই আমার নিজেকে সেলফ দেখানোর, যে কথাগুলো শুনতে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে, আমি সেগুলো বলে কেটে চলে যাই। তো ওই জন্য সবাইকে না দোষ দেওয়াও যায় না আমার মনে হয় আজকাল, যে এতটা জাজমেন্টাল আমরা হয়ে গেছি যে
সময় দিয়ে ধৈর্য ধরে বিচার করে কাউকে বোঝা, সেই সময়টা মনে হয় আর পেশেন্সটা কারণ নেই আজকাল, থাকলেও খুব কম। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমি যখন এই পডকাস্টটা শুরু করি তখন আমি কিন্তু ভেবেছিলাম এতক্ষণ ধরে আমি কারোর সঙ্গে একটা কথা বলবো, কেউ শুনবে না। আমি একটু আগেই শুরু করার আগে আমি তুষারকে বলছিলাম যে বাবা এতক্ষণ কথা বলতে হবে ভাবলেই আমার গায়ে জ্বর আসছে। রাইট। মানে আমি কথা বলতে ভালো পারিও না, আমি খুব একটা বাসিও না ভালো। বাট তোমার কি মনে হচ্ছে যে তোমার কথা বলতে এখন খুব বেশি তোমাকে মনে হচ্ছে ইয়ে করতে? না না তো ইট ইজ লাইক, আমার জন্য ইট ইজ লাইক এন আড্ডা। আই ওয়ান্ট টু নো, মানে আমি সত্যি সত্যি সোমলতার পেছনের মানুষটাকে। বাট আড্ডার ক্ষেত্রে আমার যেটা হয়, আমি একটু ইন্ট্রোভার্টের দিকে যাই, যার জন্য মানে সেটা বন্ধু বান্ধব হোক, পরিবারের কেউ হোক বা যে কেউ হোক, মানে একটা পয়েন্টের পর না আমি একটু এক্সস্টেড ফিল করি, এবং তখন আমার একটু আলাদা সময় নিজেকে দিতে হয় টু চার্জ মাইসেলফ। একদম, আই ক্যান রিলেট। তো ওইটা না অনেকে বুঝতে পারে না। এখন শিখে গেছি আমি হাসা, একটা ফেক হাসি নিয়ে ধরে বসে থাকা একটা কোনো গেট টুগেদার বা কোথাও, কিন্তু প্রথম দিকে বেশ কষ্ট হতো এবং বেশ প্রচণ্ড এনার্জি ক্ষয় হচ্ছে। আমি বুঝতে পারছি যে আমাকে যে নাটকটা করতে হচ্ছে, আমাকে যে হেসে বসে থাকতে হচ্ছে কোনো ইভেন্টে, যে একটা কিছু সময়ের পর প্রচণ্ড টায়ার্ড লাগতো, মেন্টালি টায়ার্ড। আমার ক্ষেত্রে এটা হয় কোনো কোনো পডকাস্টের পর, কোনো খুব কম, আমি সত্যি বলছি বেশিরভাগ এপিসোডেই আই গেট গুড কন্টেন্ট, মানে আমার মজা লাগে। কোনো কয়েকটা আছে যেগুলোর পরে আই ফিল টায়ার্ড, আর কোনো এপিসোডের পরে আই ফিল এনার্জাইজ। তো আমি বুঝতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই আই ফিল এনার্জাইজ, তখন বুঝতে পারি আজকের এপিসোডটা ওয়াজ গুড, এবং সেটাই মানুষের ভাল লাগে। কিন্তু আমি তারপরে সেটাও দেখি, সেটাই মানুষের ভাল লাগে, সেটাই পছন্দ হয়। ওকে, ভালো। হ্যাঁ, একদমই। তোমার এই যে সাইকোলজির যে পড়াশোনাটা, সেটা তোমার মিউজিককে হেল্প করেছে কোথাও কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই। সেটা মানে আলাদা করে দেখো, অনেক কিছুই হয় আমাদের প্রসেস সম্পর্কে তো আমরা পুরোটা বুঝতে পারি না, বোঝার দরকারও নেই সবসময় আমার মনে হয়। বাট কেউ যদি একটু ইন্ট্রোস্পেক্ট করে, বা তুমি কি তোমার কি ইন্ট্রোস্পেকশনের দিকটা আছে? বিকজ তুমি বললে তুমি একটু ইন্ট্রোভার্ট, এবং হ্যাঁ, ইন্ট্রোস্পেকশনটা সবার, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট সবারই করা উচিত। মানে ইন্ট্রোস্পেকশন মানে কি, মানে নিজের ভেতরটায় একটু ঢুকে দেখা, বিচার করা যে আমি এটা করলাম, কি করলাম, কেন করলাম। যেটা অবজারভেশনটা আমরা এক্সটার্নালি করি, ইন্ট্রোস্পেকশনটা ইন্টারনাল অবজারভেশন সেটাকে বলে, এবং সব মানুষেরই মনে হয় সেটা করা উচিত। কারণ আমার সত্যিটা তো আমি জানবো, আমি বলতেই পারি একটা যে না আমি এরকম নই, কিন্তু ভেতরে আমি তো সত্যিটা জানবো আমি কি। এবং তুমি যেটা জিজ্ঞেস করলে, মিউজিকের সঙ্গে একটা তো ডেফিনেটলি একটা জায়গা বিশাল বড় আছেই সাইকোলজি, বাট সেটা ছাড়াও অনেকে বলে না এই সময় গান শুনছিস বা এই সময় গান নিয়ে ভাবতে ইচ্ছে করছে, কোনো একটা খারাপ কিছুর পরেই অবশ্যই সবার একটা এক্সপেকটেশন, এই মুহূর্তেও গান শুনতে ইচ্ছে করছে বা এই মুহূর্তেও গান গাইতে ইচ্ছে করছে। বাট এটা অনেক মানুষই বোঝে না হয়তো, যে দিস ইজ অলসো একটা ক্যাথারসিসের জায়গা রাখে অনেকের জীবনে, আমার জীবনে অবশ্যই। এবং আমার জীবনে যখন ভালো সময় তো সবাই গান বাজনা এবং আর্ট ফর্ম বা যে কোনো ভালো জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে ভালোবাসে, কিন্তু খারাপ সময়েও স্পেশালি সঙ্গীত আমার জীবনে বিশাল বড় রোল প্লে করেছে, বিশাল বড়। এবং এমন একটা সময় ছিল যেই সময়ে কিছুই করতে ভালো লাগতো না, বাট অনলি মিউজিক এবং গান বাজানোর মধ্যে ছিলাম বলে হয়তো সুস্থ মানসিক অবস্থা বজায় রাখতে পেরেছিলাম সেই সময়। তো আমার কাছে সাইকোলজি এবং মানে কোনো রকম কোনো গ্রিফ বা কোনো রকম কোনো খারাপ সময় ডিল করব কিভাবে, নিজেকে হ্যান্ডেল করব কিভাবে, সেই জায়গাটায় সঙ্গীতটা একটা অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তোমার যে ইন্টারনাল কনভারসেশনস, মানে আমাদের তো ইন্টারনাল কনভারসেশন হয়, হওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকের, তুমি যেটা বললে প্রত্যেকেরই হওয়া উচিত, এবং সেখানে সত্যি বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় নিজেকে। হ্যাঁ, একদম। কারণ ওরকম অনেক মানুষ নিশ্চয়ই তোমার মনে হয় আছে এই মুহূর্তে যারা নিজেকে সত্যি বলে না, এবং সেই কারণে সেটাই তারা অনেকে ডিনায়ালে থাকে, অনেকে ডিনায়ালে ইন্টারনালিও থাকে, আবার অনেকে সামনে ডিনায়াল দেখায় কিন্তু হয়তো ভেতরে ভেতরে সত্যিটা জানে। বাট ডিনায়ালে অনেকে থাকে, অনেকে হয়তো বুঝতেও পারে না যে আমি অ্যাকচুয়ালি কি, মানে সেলফ আইডেন্টিটি সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা ছোটবেলায় তৈরি হয়। তো সেইখানে যদি একটা কোনো ফাঁক ফোকর থেকে যায়, বড় হয়ে তারা বুঝতেই পারে না আমি অ্যাকচুয়ালি কি। তো যখনই সেলফ নিয়ে ডাউট হবে, তখন সে তো নিজের সঙ্গে কথা বলেও কিছু করতে পারবে না, বিকজ তার কাছে তো একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন যে আমি আসলে কি।
মানে কি। তো সেই সমস্ত খুব ডিফিকাল্ট জায়গা চলে যাচ্ছি মনে হচ্ছে, একদম যাচ্ছি না, বলো। বাট হ্যাঁ এগুলো ইন্টারকানেক্টেড কিন্তু ইম্পর্টেন্ট ইস্যুস। হ্যাঁ, কারণ আমি এই যে আমরা একটু আগে কথা বলছিলাম যে সবাই কি সবটা খুলে বলতে পারে, তুমি যে প্রশ্নগুলো করছিলে সেখানেও কিন্তু এটার একটা বিরাট রোল আছে যে কিছু কিছু মানুষ তাদের নিজেদেরকে ওই সেলফ আইডেন্টিটিটা যদি না বোঝে, সে তো জানে না যে হাউ টু প্রজেক্ট মাই সেলফ টু দ্য ওয়ার্ল্ড, কারণ সে নিজের সঙ্গে অতটা ক্ল্যারিটি নেই তার। হ্যাঁ একদম, ওই জন্য ধরো আমার যদি নিজের স্ট্রেংথ কি সেটা যেমন জানা দরকার, সেরকম আমার কোন জায়গাটা আমার উইকনেস বা কোন জায়গাটা আমার দ্বারা সম্ভব নয় সেটা জানাটাও ইকুয়ালি কি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। এবং যার জন্য অনেক সময় ধরো আমার ইচ্ছে আমি এটা করব, কিন্তু সেই ইচ্ছেটাতে আদেও আমার ক্যাপাবিলিটির সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা না বুঝেই যদি আমি ঝাঁপ দিই তাহলে ফেলিয়ার হবে। এবং সেই ক্ষেত্রে ফেলিয়ার থেকে মন খারাপ থেকে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এখন তো একটা কমন টার্ম হয়েই গেছে। সো অনেকটা কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অতটা কমপ্লিকেটেড নয়। ইটস জাস্ট না কমপ্লিকেটেড নয়, একেবারেই কমপ্লিকেটেড নয় আমার মনে হয়। হ্যাঁ, তো সবকিছুই ইন্টারকানেক্টেড অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়। এবং ছোটবেলাতে ওই জন্যই বারবার ফিরে আসছি যে ছোটবেলাটা ওই জন্য ইম্পর্টেন্ট, সবার ক্ষেত্রেই হওয়া উচিত। ছোটবেলাটাই ইজ দ্য ফাউন্ডেশন, একদম, যেখান থেকে তৈরি হয় সবাই। যেই প্রশ্নটা থেকে আমরা সরে গিয়ে তুমি প্রশ্ন করলে অনেক, হ্যাঁ সরি, সোমলতা বলে একজনকে আমি তো একবার একটা পয়েন্টে শুনলাম একটি গান, সেই গান যেই গানের পরে সোমলতার একটা নাম হলো, সেই অর্থে যাকে বলে পরিচিতি পেলো, সোমলতাকে সবাই আইডেন্টিফাই করলো। সেটা কিভাবে ঘটলো, কোন সময় ঘটলো, তখন মানে তখনকার তোমার জীবনের ওই টাইমটা একটুখানি যদি বলো। প্রথমত তো গান প্রফেশনালি গাওয়া আমার অনেক আগে থেকে শুরু হয়েছে। আমাকে চিনতো না মানুষে, কিন্তু স্টুডিওতে ঢোকার অভ্যেস আমার আগে থেকে। যখন আমি হাই স্কুল বা কলেজে ঢুকেছি তখন আমার একজন চেনা পাড়ার ছিলেন, টুনাইদা বলে ডাকতাম। তখন ওনার কাছে যেতাম মাঝে মাঝে একটু। আর আমার তখন সেই সময় ছোটবেলায় সমস্যা ছিল হচ্ছে গানের শেষ কথাগুলো খেয়ে ফেলতাম। আচ্ছা, শেষ কথা না, শেষ অক্ষরগুলো আর কি খেয়ে ফেলতাম। আর একটা যেটা ইমোট করাটা খুব, যেহেতু আমি ইন্ট্রোভার্ট, ওই জন্য আমার গানের সবসময় আমি একটুখানি শাই টিমিড যেহেতু ছিলাম, তাই ভেতর থেকে প্রকাশ যেটা সঙ্গীতেও মনে হতো না কি করছি ওটা ব্যাপার ছিল আমার ছোটবেলায়। তো ইমোট করার জায়গাটাও আমার বেশ উইক ছিল, তো তার কাছে যেতাম শিখতে করতে। ইমোট করতে কোথাও একটা একটু, হ্যাঁ তখন অল্প বয়সও ছিল, প্লাস একটু শাইনেস বা সব কিছু মিলিয়ে, আমার পার্সোনালিটি সব কিছু মিলিয়ে। তো ওর কাছে যেতাম, মাঝে মাঝেই শিখতাম, করতাম। তো সে তখন প্রথম স্টুডিওতে আস্তে আস্তে বলে যে ঠিক আছে এটা গা ওটা গা, এরকম করে ছোটো ছোটো ব্যাকিং ভোকালস যা হয় বা কোরাস, এইগুলো দিয়ে আমার শুরু হয়। তাই মাইকের সামনে দাঁড়ানো বা কিভাবে ফেস করা, কিভাবে থ্রো করা, ফ্লপ কিভাবে অ্যাভয়েড করা, হাওয়া যুক্ত কোনো শব্দ কিভাবে একটু হবে, ওই জিনিসগুলো আমার খুব ছোটবেলা থেকে, ওই জন্য থ্যাঙ্কস টু হিম সেগুলো আমি ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়েতে আর কি শুরু করি শেখা, এবং কাজও হচ্ছে। এবং সেখান থেকেই ব্যাকিং ভোকালস আর এইসব করে করে ছোটবেলা থেকে ওই ওয়েস্টার্ন ভোকাল মডিউলেশনের প্রতি আমার অদ্ভুতভাবে আগ্রহ বাড়ে। কারণ আমার ছোটবেলায় আমার বাবার কাছে ক্যাসেট ছিল, ক্রিস ডেবার্গ, পিঙ্ক ফ্লয়েড, মাইকেল জ্যাকসন, এগুলো ছিল। তো ওগুলো শুনতাম, বাবাও চালাতো, শুনতাম। তো ওর প্রতি একটা ইন্টারেস্ট জন্মায় ছোটবেলা থেকেই। তো ওগুলো নকল করে করে গাওয়ার চেষ্টা করতাম। এবং ব্যাকিং ভোকালসে ওই আর কি হঠাৎ করেই একদিন বলে এরকম একটা কিছু কর, তো আমি গাই, এবং ওই ওয়েস্টার্ন ওরিয়েন্টেড কিছু গাই, তার দিয়ে আর কি সবার আর কি একটুখানি ভালো লাগে, ও আচ্ছা বাচ্চা এরকম। তো তারপর একটা ফেজ আসে যেখানে এরম ধরনের ওয়েস্টার্ন ভোকাল লাগলেই আমাকে ডাকা হতো। মানে তখন মানুষে চিনতো না, কিন্তু ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে তখন চিনতো যে আচ্ছা কোনো এরকম ধরনের ব্যাকিং ভোকালস লাগলে সোমলতাকে ডাকো। তো ওখান থেকে হয়, এবং তারপর একটা কল পাই অডিশনের জন্য, যে অডিশন নেবে একটা টিভিতে, তখন তারা টিভি ছিল তখন, ওখানে টেক আ ব্রেক বলে একটা অনুষ্ঠান, তখন পরম আর কি হোস্ট। তো ওরা তখন ওর জন্য অডিশন নেবে যে একজন গান ভালো গায় এরকম একটা মেয়ে। তো অডিশনে দুজনকে সিলেক্ট করা হয়, আমি তার মধ্যে একজন। তো শুটিংয়ে প্রথমে ডিসাইড করা হয়েছিল যে অল্টারনেট করে এক একটা এপিসোডে দুজনের মেয়ের মধ্যে, মানে বাকিরা ফিক্সড, ওই দুই মহিলা মানে মেয়ের মধ্যে অল্টারনেট করা হবে। কোনো এপিসোডে আমি থাকবো, কোনো এপিসোডে সে থাকবে।
এবং সেখানে প্রথম দিকে কাজ ছিল হচ্ছে যে গেস্ট আসবে তাদেরকে একটু কফি টফি জাস্ট সার্ভ তো করবো না, জাস্ট নাটক করে আর কি নিয়ে আসবো, এবং এপিসোডের শুরু শেষ গান। আমার মনে আছে এপিসোডগুলো। তো প্রথম মাস এভাবে চললো, পরের মাসে দেখলাম আরেকটি মেয়ে অফ হয়ে গেল। মানে হয়তো আমি জানি না ফিডব্যাক কি পেয়েছেন অল। সেখানে একজন বড় চুলের ড্রামার ছিল যে ড্রামও বাজাতো, শঙ্কর। রাইট, হ্যাঁ শঙ্কর দা। তো তারপর থেকে আমি হলাম, এবং ওই গান ওইখানের যে এপিসোডে একটা কি দুটো যখন সুযোগ হতো ওই যে গান, সেখান থেকেও একটা বেশ পজিটিভ ফিডব্যাক সবাই পায় আমার ব্যাপারে। এবং তারপর কিছু মাস পর দেখলাম কফি দেওয়ানো বন্ধ করে দিল আমাকে দিয়ে, তখন শুধুই আর কি গান এভাবে চললো। সেইখানে নীল আসে, নীল দত্ত গেস্ট হিসেবে। ওখানে সামনাসামনি আমার গান শুনে ওর ভালো লাগে। তো তার কিছুদিন পর আমি একটা কল পাই, সুদেশ নাদি রানাদার একটি ছবি, তাতে ফ্রেশ ভয়েস তারা খুঁজছে, এবং নীলের আমার কথা মনে হয়েছে আমাকে দিয়ে একটু ট্রাই করাতে পারে। তো সুদেশ নাদি রানাদার প্রথম আমার গাওয়া ছবি সেটা হচ্ছে ক্রস কানেকশন। তো সেখান দিয়ে আমার প্লেব্যাক শুরু, সেটা প্রায় 2009 সাল মনে হয়। এবং তখন নীলের সঙ্গে আমার কাজ প্রথম ওটা। তারপর আরও কিছু টুকটাক নাটক ফাটক অঞ্জনদার এসবে আমি কাজ করি। এবং সেই সময়ে মানে ওই সময় ওই 2009 সালে অনেক কিছু পরপর আর কি টিভি বা এই সমস্ত কিছু আমার পরপর এসেছে সুযোগ, যার জন্য ওখানে ওই সময় আরেকটা অনুষ্ঠান হতো আরেকটা প্রাইভেট চ্যানেলে, যেটা ছিল দাদা না দিদি, গানের বিগ ফাইট, যেখানে টিম ওয়াইজ দিদিদের টিম 3টে, দাদাদের টিম 3টে, তো আমি যোজদির টিমে ছিলাম। তো ওখানেও আবার একটা এক্সপোজার আমি পাই, ওই টেক আ ব্রেক থেকে শুনে আবার আমাকে বলা হয় যে ওখানে যোগ দিদের টিমে, তো সেখানেও কিছু গান শোনে। তো এবং সেখান থেকে আমি পাই হচ্ছে প্রথম 2010 সালে আমেরিকাতে পুজোর ট্যুর, একা একা যাই। এবং শেষ তখন অলরেডি টুকটাক অনিলের সঙ্গে অঞ্জনদার নাটক ফাটকে কাজ করছি, ছবিতে একটাই ওই ক্রস কানেকশন, তখন আর কিছু নেই। কোন গানটা ক্রস কানেকশন? ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, ওইটা। এটা হলো প্রথম গান তোমার? এটা আমার প্লেব্যাক, হ্যাঁ মানে প্রপার বাংলা ছবিতে প্লেব্যাক প্রথম এটা। ঠিক। তো তারপর ওই আমেরিকা ট্যুরে শেষ অনুষ্ঠানটা মনে লস অ্যাঞ্জেলেসে ছিল, শেষ শো হয়ে গেছে, আমি জাস্ট 2-3 দিনেই ফিরবো কলকাতায়। তো হঠাৎই ফোন আসে নীলের, তো বলে যে এরকম খুব দরকার, এমার্জেন্সি, ইমিডিয়েটলি কল কর। তো আমি ওখান থেকেই আর কি কল করলাম। তো বললো এরকম একটা অঞ্জনদার একটা ছবি করা হচ্ছে, একটা মিউজিক্যালি বলা যায়, তো বেশ কিছু গান থাকবে, এবং এই প্রজেক্টটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হতে পারে সকলের জন্যই, তোর জন্য। তো এই এরকম গান, তো ফোনেই স্কেল ডিসাইড করা হলো শুনে, মানে অত দূর আর কি, ওভারসিজ কলে। এবং ও বললো ঠিক আছে, কবে ফিরবো না ফিরবো করে বললো, আমি তাহলে ট্র্যাক মোটামুটি রেডি করছি। তো আমি তারপর ফিরলাম, ফিরে আসার পর রঞ্জনা আমি আর আসবো না হ্যাপেন্ড। সেখানে প্রথমে আমার ম্যাক্সিমাম গান গাওয়ার কথা ছিল, কিন্তু সব গান নয়, মানে মহিলা কণ্ঠের অনেকগুলো গানই আমার গাওয়ার কথা ছিল, বাট নট এভরি সং। এবং যেটার জন্য পরে আমার ওই রক স্টার ইমেজটা আমি পাই, দ্যাট ইজ অঞ্জনদার সেই বহু পরিচিত গান তুমি আসবে বলে, সেটা অ্যাকচুয়ালি আমার গাওয়ার কথা ছিল না। যেদিনকে প্রথম ট্র্যাকগুলো শোনায়, একদিন স্টুডিওতে যাই, ট্র্যাকগুলো শোনানো, স্কেল আর কিছু করতে হবে কিনা, তো আমাকে নীল তুমি আসবে বলেটাও শোনায় ট্র্যাক, এবং আমার শুনে প্রচন্ড মন খারাপ হয় যে এই গানটা আমি গাইবো না। বাট যাই হোক, তখন তো কোন গান বলেছে তোমাকে গাইতে? তখন বাকি ধরো অন্ধকারের পরে, চলো যাই, বৃষ্টি, যেটা অঞ্জনদার সাথে জাগরণে, এগুলো ছিল। না, বৃষ্টিটাও মনে ছিল না, যাক মনে নেই। বাট তুমি আসবো বলাটা আমার গাওয়ার কথা ছিল না, এটুকু আমার মনে আছে, বিকজ আমার খুব ভালো লেগেছিল যে এই ট্র্যাকটা এত সুন্দর আমি গাইতে পারবো না। বাট তখন তো আমি আরোই মুখ চোরা, মানে আমি তখন মুখ ফুটে কি বলবো, কিছু বলার সাহস নেই, কিছু জায়গাও নেই। আমি মন খারাপ করে চুপচাপ ফিরেই আসি। কোথাও গিয়ে বলে না যে প্রচন্ড মন থেকে কিছু চাইলে ঠিক হয়, একদম। তো সুপ্তভাবে হয়তো কোথাও চাওয়া ছিল, কনসিয়াস মাইন্ডে আমি আফসোস করছি যে মা গাইলাম না, কিন্তু কোথাও গিয়ে ভেতরে হয়তো আমি খুব ভাবে চেয়েছিলাম যে আমি যদি গাইতে পারি।
তো রেকর্ডিং যেদিনকে হলো, আমরা প্রথমে একটা কি দুটো গান ডাব করার পর একটু ব্রেক নেব। তো বাইরে এসেছি, অঞ্জনদা, নীল, আমরা আর কি এরপর কোন গানটা হবে কি আলোচনা হচ্ছে। তো তখন হঠাৎ করে অঞ্জনদা বললো, আচ্ছা ঠিক আছে, যারা কাজ কর, এরপরে তাহলে তুমি আসবে বলে এটা গিয়ে দে। আমি ভাবলাম যে এটা কি শুনলাম, বললাম মানে তুমি আসবে বলে তো আমার গাওয়ার কথা ছিল না। তো অঞ্জনদা বললো, না না, আমরা পরে ভেবে দেখলাম যে একই ক্যারেক্টার, একটাই মহিলা ক্যারেক্টার, 5টা গানে একরকম, আরেকটা গানে আরেক রকম, সেটা মনে হয় ঠিক লাগবে না। যেরকম হয় দেখি না গে, যদি খুব মনে হয় যে না ভাল লাগছে না, তখন নয় যেটা ভেবেছিলাম সেটাই করা হবে। এবার এই ধরনের গান তো তুমি আসবে বলেটা আমার গলায় খুব একটা আগে শোনেনি, তাই হয়তো তাদের একটু ডাউট ছিল যে আমি আদৌ পারবো কিনা। তো ওই ধরনের গান যারা হয়তো গেয়ে অভ্যস্ত, তাদের গিয়ে হয়তো গাওয়ানোর প্ল্যান ছিল। এবং আই স্টিল রিমেম্বার, তুমি আসবে বলেতে মনে হয় একটা কি দুটো ম্যাক্সিমাম টেক, তার বেশি মনে হয় নিতে হয়নি, এবং সেটাই রাখা হয়। এবং তারপর আমি তো ভয়েই ছিলাম যে তোমার যে এই ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, হ্যাঁ, আর তুমি আসবে বলে তো যে পার্সোনালিটিটা বেরিয়ে এসছে, আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। তো সেই সময় তুমি ওটা কিভাবে অ্যাচিভ করলে? তখন না, মানে একটা কিছু না পাওয়ার থেকে যদি পাওয়া হয়, তখন ডেসপারেশন এবং আনন্দ এমন জায়গায় যায় যে তখন কোথাও গিয়ে সেলফটাকে ক্ষণিকের জন্য ভুলে যাওয়া যায়। তখন আমার আনন্দ, এক্সাইটমেন্ট, ভয় সবগুলো এত বেশি হাইপ ছিল যে তখন গানটা গাওয়ার থেকে বাইরে আমার আর ফোকাসটা কোথাও ওই কয়েকটা মুহূর্ত যায়নি, ফর্চুনেটলি যাইনি। যদি আমি আমার সেলে গুটিয়ে যেতাম, তাহলে হয়তো তুমি আসবে বলে আমি ঠিক মতো গাইতেও পারতাম না, হয়তো পুরো জীবনটাই অন্য হতো আমার। পাওয়ারটা আছে, হ্যাঁ, মানে থ্যাঙ্কস টু ওই ছোটবেলার ইন্টারেস্ট টুয়ার্ডস ওয়েস্টার্ন মিউজিক, তো ওইটা হয়তো ন্যাচারালি এসেছে, ওই জন্য খুব একটা কঠিন হয়নি আমার জন্য। এবং তারপর তো বাট ভয়ও ছিল যে এত পপুলার একটা অঞ্জনদার গান, যদিও কোথাও গিয়ে একটা আশা ছিল যে হ্যাঁ ঠিক আছে, অঞ্জনদার গানকে ভাঙছে, তাই আমি হয়তো কম একটু গালি খাবো, আর যদি আমি কোনো কারোর গান ভাঙি তাহলে তো ছেড়েই দাও আর কি। বাট তাও ভয় ছিল যে কি জানি আদৌ কিভাবে অ্যাকসেপ্ট করবে, এই গানটা এতটা পপুলার গান এভাবে গাইছে, তাও একটা মহিলা, মানে মহিলা কণ্ঠে। তো বাট যাই হোক, বাট তখন এটা বুঝতে পারছিলে যে দিস ইজ গোয়িং টু বি এ বিগ ফিল্ম এন্ড এই গানগুলো একটা জায়গায় পৌঁছবে, এতটুকু তো বোঝা যাচ্ছে। বুঝে গেছিলাম। প্রমোশন যখন স্টার্ট হয় তখন থেকে সিক্স সেন্স বলছিল যে কিছু একটা হতে চলেছে। হতে প্রথম পারে। হিট করে জাগরণে তুমি আসবে বলে দুটোই হ্যাঁ। আমার মনে হয় ওই মানে প্যারালালি আস্তে আস্তে তুমি আসবে বলে একটা জায়গায় উঠেছে, জাগরণে একটা শ্রেণীর মধ্যে খুবই পপুলার হয়েছে। হ্যাঁ, এবং আমার ওই দুটো ইমেজই কিন্তু এখনো আছে, মানে এখনো ইনফ্যাক্ট এই কদিন আগেই, মানে আমি জানি না এটা বললে অনেকেই অপোজ করবে ঠিকই, কিন্তু এটা ফ্যাক্ট, আমার সঙ্গে হয়েছে যে এই কদিন আগেও বাইরে অনুষ্ঠান করে ফিরলাম, ওখানে বাইরে যারা জন্মায় বড় হয় তাদের তো আইডেন্টিটি ক্রাইসিস একটা হয় না, যে বাঙালিয়ানাও মা বাবারা চায় বাচ্চারা জানুক, কিন্তু ওখানের পরিবেশ সেটা কঠিন করে দেয়। তো সেখানে এইবারও বেশ কয়েকজন এসে বলেছে যে তাদের বাচ্চাদের কাছে বাংলা গান আমি অনেকটা সাহায্য করেছি তাদের ছেলে মেয়েদেরকে ইন্টারেস্ট জাগাতে আর কি। সো আমি একমাত্র নই, আমি শিওর অনেকেই আছে, বাট আমাকে আমার কথা বলেছে, সো ভালো লেগেছে শুনে অবশ্যই। তো ওইটাই, মানে দুটোই প্যারালালি আর কি আমার ক্ষেত্রে একটা ভালো পজিটিভ পুশ আমার ক্যারিয়ার ক্ষেত্রে দিয়েছে। এবং তার ঠিক পরপরই বেডরুমের কন্ট্রোভার্সিয়াল, এবং সেই গানটা রেকর্ডিং এর দিনই আমি বুঝেছিলাম যে এটা নিয়েও কিছু একটা হবে, মানে কারণ যে গ্রুভটা ইউজ করা হয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে দ্যাটস কন্ট্রোভার্সিয়াল। এবং আমি গিয়েছি ভয় গিয়েছিলাম, এবং আমি বলেওছিলাম যে ভগবান জানে কত গালি খাবো, খেয়েওছি, কিন্তু ভালোবাসাটা তার থেকে অনেক বেশি পেয়েছি। হিট তো প্রচন্ডই করেছে। হ্যাঁ, তো ওই পরপর ওই কয়েকটা পুশ ডেফিনেটলি আমার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটাই ডেফিনেটলি জায়গা রেখেছে। মানে সোমলতা হঠাৎ করে একটা ইয়েতে এলো, মানে গানের মানচিত্রে সোমলতাকে বোঝা গেল যে একটা নতুন সিঙ্গার এসেছে। এবং আমার মনে হয় ওই তুমি আসবে বলে বা ওই ধরনের গান পপুলার মেইন স্ট্রিমে তো খুব একটা মহিলা গিয়েছে কি আমার মনে হয় বাংলা ছবিতে, বা তার আগে বোধহয় আমার মনে আমি
আমি মনে করতে পারছি না, যদি আমার কারো মনে মনে পড়ে পড়ছে তাহলে না। বলবেন, হ্যাঁ কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, তো ওই জন্য ওই ইমেজটাও মহিলা সঙ্গীত শিল্পী, তার আগে আমরা সুমিতাদিকে দেখেছি, পেয়েছি, লোপাদিকে পেয়েছি, আরো অনেককে পেয়েছি, কিন্তু ওনাদের একটা ইমেজ আছে। ঠিক। তো আর আমি হঠাৎ করে জিন্স পরে শার্ট পরে আহ, তুমি আসবে বলের মতো একটা গান, তো সেটাও মনে হয় একটা কোথাও গিয়ে আমার ক্ষেত্রে পজিটিভ জায়গায় বলবো আমি, একটা ইমেজ তৈরি আমার করেছে যে আমি এরকম, আমি ওরকম। তো মানে সব মিলিয়ে হওয়ার ছিল, তাই আর কি হয়ে গেছে। জাগরণের সময় কেউ রবীন্দ্রসঙ্গীতকে করা হয়েছে বলে কিছু বলেনি? না সেই সময় হয়নি, না, পরেরটাই হয়েছে। পরেরটা হওয়ার মায়াবনতায় কারণও হয়েছে। ছিল, হওয়ার কারণও ছিল, কারণ মায়াবনটা ছবির জন্য দুটো জায়গায় স্বরলিপি থেকে একটু বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এখন মানুষকে বোঝাতে না বা বোঝানোটা একটু কঠিন যে ছবি যখন একটা হয় তখন ছবির প্রেক্ষাপটে কিছু গান ছবির জন্য করা হয়, ছবির মতো করে করা হয় ভেবে। তো বেডরুম ছবিটার জন্য সেই সময় ওই গানটা হয়তো ওভাবে করাটা ওয়াজ নিডেড। এমনি রবীন্দ্রসঙ্গীতটা গাইলে হয়তো আমি ওগুলো করতাম না, কিন্তু ছবির জন্য যেহেতু গেয়েছি, আমি আমার ডিরেক্টর যা বলেছে আমি শুনেছি, বিকজ আমার মনে হয়েছিল ওটা দরকার। তো রবীন্দ্রসঙ্গীত কি তুমি আলাদা করে শিখেছিলে, আর নাকি এমনি না না, তোমার শুধু ক্লাসিক্যাল ট্রেনিং ছিল? শিখেছি বলতে হ্যাঁ, শুধুই উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। বাট হ্যাঁ, যেহেতু ক্লাসিক্যালটা শিখেছি তাই স্বরলিপি অনেক ছোটবেলা থেকেই পড়তে পারতাম, করতেও বানাতেও পারতাম। তাই রবীন্দ্রসঙ্গীত ইদার সিনিয়র কিছু শিল্পীদের শুনে শুনে তুলেছিলাম, বা স্বরলিপি দেখে দেখে কিছু তুলেছি। তো ওভাবে আর কি রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবাসা। কিন্তু রবীন্দ্রনাথের গান একসময় তো মানে খুবই দাঁত চেপে গাওয়া হতো, এবং এটা তো মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, এবং ছোটবেলায় যে সময় গানের মানে ঠিক বুঝতাম না, তখন একটু ছোটবেলায় লাগতো বোরিং। সেটা আমার কেন, লাগতো তো, সবারই লাগতো, অনেকে সেটা হয়তো অস্বীকার করার কিছু নেই। অনেকে বলবে হয়তো না মোটেই না, বাট হ্যাঁ লাগতো, কারণ তখন আমি মানেটা বুঝতাম না। কারেক্ট, যখন মানে বুঝলাম, মানে আমার জীবনে যখন প্রথম প্রেম করেছি, জীবনে প্রেমে পড়েছি, তখন আমি বুঝেছি ও আচ্ছা, আমারও পরানো যাচ্ছে এই গানটার মানে হলো এটা। আচ্ছা, তোমার খোলা হাওয়া মানে আমি যখন একদিন একটা পাহাড়ে দাঁড়িয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছে এবং দুর্দান্ত আনন্দ হচ্ছে, আমার সেই গানটা মনে পড়ছে। এগুলো মানে এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষের জীবনে। এবং আমি সবসময় আমি এই ক্ষেত্রে আমি সবসময় এটা আমি ঠিক ভাবছি তা নয়, এটা আমার ভাবনা, অনেকে ডিসএগ্রি করতেই পারে, কিন্তু আমার মনে হয় কি, কোনো মানুষ, ধরো আমি একটা গান তৈরি করছি, আমি সবসময় বলিও এটা, যে আমি তো একটা গান তৈরি করছি কেন, আমার জীবনে ঘটে যাওয়া কিছু একটা ব্যাপার নিয়ে বা কিছু ফিল করে, বা আমার আশপাশে যেটা দেখছি সেটা নিয়ে আমি একটা গান করছি। এবার গানটা যে তুমি শুনছো, তোমার জীবন কাহিনী আর আমার জীবন কাহিনী তো এক হতে পারে না। তো আমার সৃষ্টিটা আমারই থাকবে, কিন্তু তুমি ওটাকে কিভাবে নেবে সেটা তোমার আশপাশটা ডিসাইড করবে। তো একটা গান আমি করলাম, কিন্তু সেটা ছেড়ে দেওয়ার পর যে শুনছে সে কিভাবে সেটাকে ফিল করছে, সেটা তার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, তার কোনো ঠিক ভুল হতে পারে না। কারেক্ট, এটা আমার মনে হয় একদম তার পারসেপশন বা সে কিভাবে পারসিভ করছে সম্পূর্ণ তার। হ্যাঁ, তোমার সাথে আমার পারসেপশন আলাদা হতে পারে, কিন্তু তুমি ঠিক আমি ভুল, বা আমি ঠিক তুমি ভুল, সে জায়গাটা সঙ্গীত বা যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে মনে হয় ফট করে আনাটা একটু একদমই ঠিক, চাইল্ডিশ। একদমই ঠিক, কবিতার ক্ষেত্রে যে কোনো আর্ট ফর্ম। হ্যাঁ, আর এই রবীন্দ্রসঙ্গীত আমার ছোটবেলায় তো আমার সত্যি খুব বোরিং লাগতো, এবং আমার বাড়িতে গানেরই পরিবেশ, আমি ছোটবেলা থেকে গানই শুনে বড় হয়েছি, কিছুই আর হতো না, যত প্রোগ্রাম হতো সবাই বাড়িতে, আমার মামা বাড়িতে এরা গানের সবাই কিছু না কিছু করতে পারে গানের, মানে আইদার সে বাজাতে পারে, আমার মাসি সে দুর্দান্ত তবলা বাজায়, উইদাউট নিজে শেখেনি, কোনোদিন শেখেনি, দুর্দান্ত তবলা বাজায়। আমাদের সবাই বাড়ির কেউ না কেউ কিছু না কিছু মামা বাড়ির পারে। আমার বাবার বাড়ির দিক থেকে আমার বাবা একজন আর্টিস্ট, মানে সে একজন স্কাল্পটার। এবার হ্যাঁ, এবং তাছাড়া মায়ের দিক থেকে গানটা আমার পিসির মেয়ে সে গান গায়। কোইন্সিডেন্টালি আমার প্রথম কম্পিটিশনে প্রাইজ পাওয়া রবীন্দ্রসঙ্গীত গিয়ে, মনে নেই কোন রবীন্দ্রসঙ্গীতটা, বাট এটুকু মনে আছে স্কুলে তখন 2-3-তে পড়তাম মনে হয়, কি গান গিয়েছিল মনে নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছিল এবং আমার মায়ের শেখানো ছিল, এটুকু মনে আছে। বাট এখন তো রবীন্দ্রসঙ্গীতটা অন্য জায়গা রাখে, এখন মনে হয় এমন কোনো ইমোশন উনি ছাড়েননি, মানে যেটা নিয়ে উনি ভাবেননি বা কিছু সৃষ্টি করেননি। সো এখন তো এটা ইটস আ হোল ডিফারেন্ট সাবজেক্ট। এবং আমার কাছে রবীন্দ্রনাথের সঙ্গে মানে আমি যখন রবীন্দ্রনাথের কিছু গান শুনলাম যেগুলো পূজা পর্যায়ের গান,
সেখানে আমার স্পিরিচুয়ালিটিকে ডেভেলপ করতে রবীন্দ্রসঙ্গীত প্রচন্ড হেল্প করেছে। একদমই। বরং মানে আমি বলছি সারেন্ডার, ফিল দ্যাট সারেন্ডার্ড, ওইটাতে রবীন্দ্রসঙ্গীতে হেল্প করেছে আমাকে, এবং আর কেউ করেনি। খুব অদ্ভুতভাবে ওনার বেশ কিছু পূজা পর্যায়ের গান হঠাৎ শুনলে মনে হবে কিন্তু প্রেম, কারেক্ট, একদম। এবং উনি অতটাই ডেপথে গিয়ে উনি ফিল করেছেন স্পিরিচুয়ালিটিটাকে। স্পিরিচুয়ালিটি প্রেম নয়। এটাই তো বলছি, আমাদের ডেফিনেশনে প্রেম মানে কি, আমাদের ডেফিনেশনে তো স্পিরিচুয়ালিটিটা অনেক বয়সকালে হয়তো এসে আমরা বুঝতে পারি। কারেক্ট। তো সেটাই আমি বলছি যে এই যে হঠাৎ করে শুনে মনে হলো প্রেম, কিন্তু তারপর খুলে দেখলাম না, অ্যাকচুয়ালি উনি মানে ইউনিভার্সের সঙ্গে ডায়ালগটা এক্সচেঞ্জ করছেন। কারেক্ট। তো সেটা বোঝার মতো একটা বয়সে আসতে হয় মনে হয়, ওই জন্য হ্যাঁ। ছোটবেলায় বোরিং লাগাটা খুব অস্বাভাবিক নয় মনে হয়। আরেকটা হলো যে ধরো এই যে মাঝে মাঝে তবু দেখা পাই, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি প্রেমিক প্রেমিকাকে পাঠিয়ে দিতেই পারে, তার হ্যাঁ, সেটা তো পারসেপশন আমার মনে হয় ঠিক আছে, ঠিক আছে, তার ভুল নেই। পারসেপশন হ্যাঁ। ভুল নেই। যখন সুফি গান হয়, সুফি গানে জেনারেলি পিয়াই বলা হয়, মেরা পিয়া ঘর আয়া হো রামজি। ওই পিয়া তো ইজ নট সামওয়ান, ইট ইজ লাইক দ্য অলমাইটি। এটাও তুমি যেটা বললে একটা বয়সের আগে গিয়ে উই ডোন্ট রিয়েলাইজ, হ্যাঁ, বাট একটা বয়স অবধি যেতে যেতে যদি আমার যেটা মনে হয় যে আমি একটা বয়সের পরেই কিছু গান, আমি শুধু রবীন্দ্রসঙ্গীত বলছি না, কিছু হ্যাঁ। গান রিয়েলাইজই করা যায় একটা বয়সের পর গিয়ে। এবং তুমি সিনেমার ক্ষেত্রেও তাই হয়, যে কোনো আর্টের ক্ষেত্রে তুমি প্রথমে একটা বয়সে একটা জিনিস ওটা থেকে পেয়েছো, হ্যাঁ, পরে গিয়ে দেখছো ও আচ্ছা আচ্ছা, না না, দিস ইজ কামিং অ্যাজ হ্যাঁ, মানে নিউ টু মি, একদম গুপি নতুন গাইন ভাবে বাঘা আসছে। বাইন তো আমরা ছোটদের ছবি বলেই জানি, কিন্তু তার মধ্যে কতটা সোসাইটাল একটা ডেপথে ভেবে উনি ওটা বানিয়েছেন, যেটা বয়স আজকের দিনেও এতটা প্রযোজ্য। তো অফকোর্স মানে আমি একটা পডকাস্টে সমিধের সঙ্গে কথা বলছিলাম, সমিত মুখার্জি, হ্যাঁ, 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 ওর সঙ্গে কথা বলছিলাম। তো ওর একটা কথা আমার খুবই ভালো লাগে, গোপীগান বাঘাবাইন বললে বলে, যে গোপীগান বাঘাবাইনে ওই শুধু ওরাই কেন বর পায়, তার কারণ ওদের মধ্যে না, ওরা গানটা গাইতে পারতো না, হ্যাঁ, কিন্তু প্রচন্ড অনেস্টলি চেষ্টা করছিল যে এক্স্যাক্টলি গানটা অনেস্টি ছিল, করা, একটা ইনোসেন্স ছিল। ইনোসেন্স হ্যাঁ, ছিল, গানটাই করবো আর কিছু করবো না, এরকম যদি হয় সবাই আমার গান শোনে। তো আমার মনে হয় এটাও একটা বড় জিনিস, যে ভেতর ইনোসেন্স। থেকে ইচ্ছে এবং কতটা চাইছি আমি সেই জিনিসটা, সেটাও অফকোর্স ম্যাটার করে। হ্যাঁ। এবার তোমার যে লাইভ শোতে তো তোমার কিছু ভিডিওজেও দেখেছি তোমাকে আমি, ইউ বিকাম সামওয়ান এলস, মানে স্টেজে গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এইটা, মিউজিক মেক্স মি দ্যাট। হ্যাঁ, এটা কি তোমার তো কোনো কনসিয়াসলি নিশ্চয়ই এটা হয় না, এটা বোধহয় নিজে নিজেই ঘটে যায় না? আমি তো বুঝতে পারি যে কারা জোর করে অ্যাক্টটাকে আনছে আর কাদের ন্যাচারালি সেই গ্রুভ এবং অ্যাক্টটা আসছে শরীরে, আমি বুঝতে পারি। তুমি বুঝতে পারো? অবশ্যই বুঝতে পারি, আচ্ছা। কারণ এটা না বোঝার কোনো কারণ নেই, এটা তো খুব সোজা, যে ইফ আই অ্যাম, আমার যদি কাউকে একটা দেখে সেই গ্রুভটা আমি ফিল করতে পারি, কানেকশনটা ফিল করতে পারি অন স্টেজ, আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে, এই কারণেই তো কিছু লাইভ পারফরমেন্সেস দেখতে এত ভালো লাগে, আর কিছু লাইভ পারফরমেন্স দেখতে ভালো লাগে না। কেন? বিকজ ইট ইজ নট কানেক্টিং টু মাই সোর্স। আমারও একটা সোর্স আছে যেখান থেকে আমারও ওই গ্রুভটা আছে, আমি বুঝতে পারি যে কখন ওই গ্রুভটা কানেক্ট করছে, কখন করছে না, বোঝা যায়। তো আমি যে তুমি সামনে থেকে অফকোর্স মনে হয় আমাদের তোমার অনুষ্ঠান সামনে থেকে দেখো। অনুষ্ঠান দেখিনি, বাট অবভিয়াসলি খুব ইচ্ছা আছে দেখার। নেক্সট যবেই কলকাতার আশেপাশে কিছু হবে, আমি দুজনকে আগে থেকে বলে রাখবো আমাকে জানিয়ে দিতে, আমি দেখতে যাবো। যে কটা ভিডিও আমি জানি না কবে ভিডিও দেখেছো, অনেস্টলি বলতে হবে হ্যাঁ, যে কতটা মনে হয় আমি এনঅ্যাক্ট করছি। না না, আমি তো সত্যি কথা বলতে লাইভ না দেখলে বুঝতে পারবো না, আমি যতটুকু ভিডিওতে দেখেছি। আমি বলে দিচ্ছি যে শুরুর দিকে যেটা আমি বললাম যে আমার পার্সোনালিটি টাইপটা হচ্ছে একটু টিমিড, একটু ইন্ট্রোভার্ট, কম কথা বলবো, কম কথা, বহিঃপ্রকাশ প্রচণ্ড কম। ইনিশিয়ালি যখন অনুষ্ঠান ফুল ফ্লেজেড শুরু করি তখন এরকম শুরুর দিকে হয়েছে যে আমি আমার সামনে দেখছি হঠাৎ করে আমার কলেজের স্টুডেন্ট 2-4 জন, এবং ইনিশিয়ালি আমি খুব দোনামোনায় পড়ে যেতাম যে এবার কি করব, মানে তাদের কাছে তো আমি টিচার ক্লাসরুমে, ইমেজটা তো আলাদা। হ্যাঁ, এবার ভেঙে গেলে সেই রেসপেক্টটা থাকবে। তো এটা নিয়ে বাট খুব কম সময় ছিল সেই ডিলেমাটা। তারপর যখন গান শুরু করেছি তখন কিন্তু আবার সামনেটা ভুলে গেছি, এবং তারপর ক্লাসে গিয়ে দেখলাম যে নাথিং চেঞ্জড। রাইট। সো আমার তখন মনে হলো যে আই থিঙ্ক আমি যে ভাইবটা দিচ্ছি
সেটার মধ্যে যদি সত্যি থাকে, অনেস্টি থাকে, তাহলে কোনো রকম কোনো ভুল ইনফরমেশন যেতে পারে না। Correct. এবং তারপর থেকেই ইনহিবিশন আমার কেটে যায়, এবং গান বাজানোর মধ্যে আমি যেটা ফিল করি যেই মুহূর্তে, আই বিহেভ দ্যাট ওয়ে। এবং শুরুর দিকের একটা অনুষ্ঠান দেখলে তোমার মনে হতেও পারে যে আমার একটু রাগ ঢাক একটুখানি কাটখোট্টা লাগছে, কিন্তু এই জিনিসগুলো যখনই মাথা থেকে বার করলাম, যে মনে হলো যে আমি যদি এটা করি তার মানে আই এম নট বিং অনেস্ট টু মাই মিউজিক। তো টাইম লেগেছে একটু ভাঙতে সেগুলো, কিন্তু এখন আমার কিছু মনে হয় না। মানে যখন আই স্টার্ট মাই পারফরমেন্স, তখন আমাকে কি লাগছে, আমাকে কেমন দেখতে লাগছে, আমার কোন দিকটা কি হচ্ছে না হচ্ছে, আমার আর তো কিছু মনে হয় না। কারণ যদি মনে হয় যে এটা এরকম কেন, ওটা ওরকম কেন, এটা বেরিয়ে যাচ্ছে, ওটা খুলে যাচ্ছে, তখন আমার এখন কিছু মনে হয় না। আমার মনে হয় আমি যেটা করতে এসেছি আমি এনজয় করব, আমি ভালো গান শোনাবো, মানুষকে কিছুটা সময় আনন্দ দেবো, দিয়ে ভুলে যাবো আবার। তো তুমি ওই কানেকশনটা ফিল করতে পারো দর্শকদের সঙ্গে? হ্যাঁ, ভীষণভাবে। মানে এটা না খুব টু ওয়ে কানেকশন। মানে আমি যে ভাইবটা দিচ্ছি সেটা যদি তারা না ফিল করতে পারে, তারাও আমাকে সেই ভাইবটা ফেরত দেবে না। যদি এই সাইকেলটা না তৈরি হয়, তাহলে একটা পয়েন্টের পর আমি ইন্টারেস্ট লুজ করব, তারা ইন্টারেস্ট লুজ করবে। সো দিস হ্যাজ টু বি আ ভেরি গুড পজিটিভ সাইকেল, যে আমি যেটা দিচ্ছি তারা সেটা নিচ্ছে, নিয়ে তাদেরটাও তারা ফেরত দিচ্ছে, এবং সেটা আমার কাছে একটা বিশাল এনকারেজমেন্ট এবং পজিটিভ ভাইব দিচ্ছে পরের গানটা আরো খুলে গাওয়ার। তো ইটস আ ভেরি পজিটিভ সাইকেল, যার মধ্যে একটা ইকোলজিক্যাল সাইকেল আমি বলবো, মিউজিক্যাল সাইকেল, যেটা মনে হয় লাইভে খুব খুব দরকার পড়ে। এবং সেটা যদি আস্তে আস্তে আমি দেখতে পাই অনেক লাইভে, যে আস্তে 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 গ্রাফটা উপর দিয়ে উঠতে থাকে। আমি যেমন সোনু নিগমের লাইভ দেখেছি, সোনু নিগমের লাইভে ফ্রম দ্য ফার্স্ট সং হি কানেক্টস উইথ এভরিওয়ান। এটা খুব ন্যাচারাল গিফট বলা যায়, অনেকের খুব ন্যাচারালি আসে। আমাকে যেমন মানে শেখাতে হয়েছে নিজেকে একটা সময় অবধি, বাট আই থিঙ্ক হ্যাটস অফ টু দেম, যারা এত সুন্দরভাবে উইদাউট এনি, মানে দেখে মনেই হয় না, মনে হয় যে গল্প করছে আর কি, মনে হচ্ছে এটাই তো ভালো, মানে এরকমই তো হওয়ার কথা, খুব ন্যাচারালি আসে। অ্যান্ড আই থিঙ্ক মানে ওটাই অ্যাচিভ কোনোদিন করতে পারলে আই থিঙ্ক আই উইল বি হ্যাপি। আর মানে কি বলতো, ওই যে গ্রাফটার কথা বলছিলাম, আমি দেখেছি কিছু কিছু সময় ওই সোনু নিগম যেমন তুমি যে বলছো গিফটেড, তারা নিজে নিজেই মানে প্রথম থেকেই তারা কানেক্ট। কিছু কিছু সময় দেখি গ্রাফটা আস্তে আস্তে আপওয়ার্ডস হচ্ছে, মানে অডিয়েন্স ইজ গেটিং ক্লোজ, মানে ওই পুরো অত বড় একটা জায়গা, ইট ফিলস ভেরি কোজি, ইটস ভেরি ভেরি ইন্টিমেট। ওটাও দেখি একটা পয়েন্টে আস্তে 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 ওই গ্রাফটা ওঠে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা করে এই আর্টিস্টের সঙ্গে কানেক্ট করে। আমার মনে হয় লাইভ পারফরমেন্সের একটা ম্যাজিক থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং সেটা আরো বেশি বুঝেছি কোভিডের সময়, লকডাউনের সময়, যে ওই যে ফিজিক্যাল কানেকশনটা হচ্ছে না। ডিজিটাল অনুষ্ঠান হয়েছে, আমরাও করেছি, কিন্তু কোথাও গিয়ে না দোতরফেই ওই স্যাটিসফ্যাকশনটা আমরাও পাচ্ছিলাম না অ্যাজ মিউজিশিয়ানস, এবং যারা শুনছে তারাও হয়তো হ্যাঁ কিছু না পাওয়ার মধ্যে কিছু পাচ্ছে, হয়তো ভালো লেগেছে ক্ষণিকের জন্য, কিন্তু ডেফিনেটলি আমি শিওর তারাও মিস করেছে সেই ফিজিক্যাল প্রেজেন্স, সেই লাইভের একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়, যেটা ওই লাইফটাই বসে বাড়িতে দেখলে সেই ব্যাপারটা সেম ফিল করা যায় না। সো লাইভ ইজ লাইভ। মানে এইটা যদি আমাকে 10 বছর 15 বছর আগে জিজ্ঞেস করতে, তাহলে আমি হয়তো বলতাম না, স্টুডিওটাই ঠিক আছে। বাট এখন না, স্টুডিওটা অফকোর্স স্টুডিওর জায়গায় অন্যরকম একটা জিনিস, যেখানে আমি আমার মতো করে ক্রিয়েশন বার করছি ভেতরে, কিন্তু লাইফটারও একটা অদ্ভুত আনন্দ আছে ভীষণভাবে। যখন একটা গান তোমার কাছে আসে প্রথম, তো তুমি এই গানটাকে অ্যাপ্রোচ করো কিভাবে? মানে প্রথমে দেখলে ধরো একটা গানের লিরিক আছে, এটা স্ক্র্যাচ বানানো হয়েছে, কেউ ওটা গেয়েছে, সেটা তো মানে সেটা তো কখনোই থাকবে না। এই গানটা তো একটা নতুন গানই, যখন সিঙ্গার গায় তখন একটা আলাদাই গান হয়ে যায়। এইটা হাউ ডু অ্যাপ্রোচ দ্যাট গান, কিভাবে ভাবো? প্রথমত তো লিরিক সুর ওরমভাবে বিচার আমি করি না, কারণ আমার মনে হয় যারা একটা গান নিয়ে আসছে তৈরি করে, তারা তো ভাবছে যে তারা 100% দিয়েছে সেই গানের পেছনে। সেটা আমার পার্সোনালি ভালো লাগলো কি লাগলো না, দ্যাট শুড নট ম্যাটার। সে তো ভালোবেসেই এনেছে গানটা, তো সেইটা তো ওই আর কি লিরিক সুর ওইগুলো আমি অত ভাবি না। বাট আমি যেটা ভাবি, আমি জানি না তুমি আমার পরে কি শুনেছো, বাট আমার পরে একটা আছে রিউমার যে আমি নাকি মানে চুজি গানের ব্যাপারে। হ্যাঁ, বাট কারণটা হয়তো
সব গান গাই না, বাট কেন গাই না সে কারণটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার নয়, বেশ সেটা আমি আজকে অবশ্যই বলতে চাইবো। সেটা নট বিকজ আমার গানটা ভালো লাগছে না বা এটা আমি আমার মনে হয় যে, যেটা আমি বললাম যে আমার কাছে ক্লিয়ার যে আমি কি ভালো পারবো আর কোনটা অত ভালো পারবো না। আর যেহেতু সঙ্গীতের প্রতি আমার দায়বদ্ধতা আছে, তাই এমন কিছু গান আমি এমনভাবে গাইবো না যেটা আমার থেকে বেটার অন্য কেউ সুযোগ পেলে গাইতে পারতো। তো সেই গানগুলো আমি ছেড়ে দিই। আমার যদি মনে হয় যে আমি এই গানটা 100% জাস্টিফাই করতে পারবো, আমাকে সে বিশাল বড় পরিচালক হোক বা একদম বাচ্চা ছেলে হোক, আমি প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে কাজ করতে ভালো লাগে, তো সেই জায়গাটা আমার কাছে ম্যাটার করে না। বাট ম্যাটার করে যে গানটা নিয়ে আসছে তারা ভেবে যে আমি গাইতে পারবো, তাদের ক্রিয়েশনে যেন আমার তরফ থেকে কোনো ইনজাস্টিস না হয়। যখনই আমার 1% ডাউট হয় যে, কারণ আমার সমস্যাগুলো আমি জানি, মানে আমার যেমন ধরো ভোকাল রেঞ্জ খুব একটা বড় নয়, নর্মাল প্লেব্যাক ফিমেলস যে যা ধরো 2 অক্টেভ ভরা পুরো রেঞ্জ, ভোকাল রেঞ্জ, আমার ভোকাল রেঞ্জ অত বড় নয় স্কেল ওয়াইজ। তো স্কেল ওয়াইজ যদি কোনো গান এমন আসে যেটা প্রায় 2.5 অক্টেভ জোড়া পুরো গান, তো সেটা আমার পক্ষে গাওয়া সম্ভব নয়। আমি যদি জোর করে গাইও সেটা খুব একটা শ্রুতিমধুর হবে না, আমি জানি। তো আমার সিলেকশনটা ওই বেসিসে হয় এবং আমি চুজই ওই জন্য হই, নট ফর এনি আদার রিজন। দ্যাটস ইট। তো ওইগুলো আমি মাথায় রাখি যে একটা গান আমি কতটা জাস্টিফাই করতে পারবো সেই সঙ্গীতটাকে। সেই জাস্টিফিকেশন যেরকম টেকনিক্যালি থাকে, সেই জাস্টিফিকেশন তো নিশ্চয়ই এই গানটাতে কি বলতে চাওয়া হচ্ছে আমি কনভিন্সড কিনা সম্পূর্ণভাবে যে আমার গলা এটাকে জাস্টিফাই করতে পারবে, এই জায়গাটাও আছে নিশ্চয়ই। না পরিপরটা আমি বললাম যে ধরো একটা গান এসছে তোমার কাছে, সেটাতে একটা ইমোশন, একটা কথা বলা আছে, সেই কথাটা তোমার গলায় বললে মানুষকে কানেক্ট করবে কিনা সেটা তুমি সবচেয়ে বেটার বুঝতে পারবে যদি তুমি সত্যিই জানো যে তোমার কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সেটা। আবার একটা দুটো ইনস্ট্যান্সে হয়েছে যে আমার ইনিশিয়ালি মনে হয়েছিল আমি হয়তো অতটা ভালো পারবো না, কিন্তু যে আর কি এনেছিল গানটা তার কোথাও গিয়ে কনভিন্সিং পাওয়ার এত বেশি ছিল এবং তার এত বিশ্বাস ছিল আমার ওপর যে আমি চেষ্টা করেছি। গানটা হয়তো হিট করেনি সেভাবে, পপুলার হয়নি সেভাবে, কিন্তু আমার গিয়ে ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে না আমি এটা না চেষ্টা করলে হয়তো জানতে পারতাম না এটা করতে পারছি। তো সেটাও একবার দুবার হয়েছে, বাট বোঝার পার্সেন্টেজটা বেশি, মানে আমি বুঝে গেছি সেটা পার্সেন্টেজটা বেশি, কিন্তু হ্যাঁ একটা দুটো ইনস্ট্যান্স এরকম হয়েছে। একটা আরেকটাও জিনিস আছে যে তোমার কাছে গানটা নিয়ে আসবে তার যদি সত্যিই সেই কনভিকশনটা থাকে, যদি সত্যি অতটা ভেবে থাকে তোমার গলাকে প্রপারলি জাজ করে, টেকনিক্যাল জায়গাটা কোনো চান্স নেই। টেকনিক্যাল জায়গাটা যেটা আমি জানি যে আমি ওই জায়গাটা রিচ করতে পারবো না, সেটা কেউ কনভিন্স করতে আমাকে পারবে না, কারণ আমি জানি আমার দ্বারা হবে না। বাট হ্যাঁ অন্য জায়গাগুলো হতে পারে। তুমি সোশ্যাল মিডিয়াতে আছো? খুব কষ্ট করে আছো, মানে থাকতে হয় বলে আছো? হ্যাঁ। তাই তো সোশ্যাল মিডিয়াতে এই যে একটা কি বলবো, সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা কম্পিটিশন চলে, তো ফলোয়ার্সের কম্পিটিশন চলে। আমার ফলোয়ার খুব কম, জানি। ওটা তো ডিপেন্ড করে তুমি কতটা বেশি এঙ্গেজমেন্ট দিতে পারছো, কত বেশি এনগেজ করছি, কত পয়সা আমি পিআরে ঢালছি বা সোশ্যাল মিডিয়া ইয়েতে ঢালছি, এগুলো অনেক ম্যাটার করে, অনেক কিছুই ম্যাটার করে। এবং সেটা তো এখন তো আর সেটা মানে না বলার কিছু নেই, সবাই জানে এটাই ম্যাটার করে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ধরো সোশ্যাল মিডিয়ার ফলোয়িং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকাল কর্পোরেটটা সেভাবেই কাজ করে, খুব আনফরচুনেট, কিন্তু করে সেভাবে। আমার ফলোয়ার যখন বেশি তবেই আমি একটা জিঙ্গল বা কর্পোরেট কাজ রেকর্ড করার চান্স পাচ্ছি বা প্রমোশনের চান্স পাচ্ছি, আদারওয়াইজ না। এটা আনফরচুনেট বাট ট্রু। তাদের ব্যবসার দিক থেকে মেবি তাদের কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু আর্টের কিছু যায় আসে না, মানে মিউজিকের কিছু যায় আসে না। আর্ট ওয়াইজ নট আ গুড প্র্যাকটিস। একদমই ঠিক। এবং তুমি যে সোশ্যাল মিডিয়াতে তুমি নিজে হ্যান্ডেল করো নাকি টিম আছে নিজেই? সোশ্যাল মিডিয়াতে মেসেজ যেগুলো সেগুলো আমি পার্সোনালি উত্তর দিই। তাই? হ্যাঁ, কারণ ফর সাম রিজন আই ডোন্ট নো ওয়াই, কিছু মানুষ যেমন আমাকে ভাবে স্নব, আবার কিছু মানুষের সামহাও মনে হয় আমাকে মনে হয় যে আমি খুব ওয়ার্ম এবং কাম। যার জন্য প্রচুর অচেনা মানুষে আছে যারা আমাকে তাদের পার্সোনাল সমস্যা মাঝে মাঝে লেখে। আচ্ছা। তার জন্য আমি আমার মানে যে কজন আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তাদেরকে বলা আছে যে মেসেজগুলো আমি রিপ্লাই দেবো যেমন সময় পাই। সবসময় রেগুলার যে
উত্তর দিয়ে উঠতে পারি তা নয়, কিন্তু চেষ্টা করি এবং বাকি কখনো কখনো আমিও পোস্ট করি, কখনো কখনো আমার ব্যান্ডমেট বা ম্যানেজমেন্ট থেকে পোস্ট করে, বাট মেসেজের রিপ্লাই আমি দিই মোস্টলি। এবং চেষ্টা করো রিপ্লাই দেওয়ার। মোস্টলি হ্যাঁ, চেষ্টা করি। এই যে সবসময় একটা জিনিস হয় না যে ধরো সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মানুষের মানে সাধারণ মানুষের আর কি, যখন তারা একটা জিনিস পারসিভ করে কাউকে একটা গান দিয়ে যতটা তাকে বোঝার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, তার বক্তব্য, তার ভাবনা চিন্তা এইসব দিয়ে পারসিভ করার চেষ্টা করে আজকাল বেশি বলে আমার মনে হয়। তুমি কি তোমার ক্ষেত্রে কিরম হয়েছে? মানে রিসেন্টলি অনেকগুলো পডকাস্টে এই নিয়ে কথা হচ্ছে যে উনি কিছু বললেন না, উনি তো বলতে পারতেন, উনি তখন বললেন না, উনি এখন বললেন, উনি কেন বলছেন না, উনি চুপ করে থাকলেন কেন, উনি বললেন কেন, মানে দুটোতেই প্রবলেম। হ্যাঁ, মানে বললেও প্রবলেম, চুপ করে, সব কিছুতেই প্রবলেম। এইগুলো কোনদিন ফেস করছো নিজে? আমি খুব একটা এগুলোকে পাত্তা দিই না। দিতে এটা মানে এটা করতে পারো, পাত্তা দাও না? এত বছর তো টিকে গেছি, 15 বছর হয়ে গেল। শুরুর দিকে অবশ্যই এতটা সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না, বাট লাস্ট কয়েক বছর তো আপাতত আছি। এবং সেটা তোমাকে এফেক্ট করে না? একটা পয়েন্টে করেছিল, কিছু সমস্যা হচ্ছিল, অ্যাংশিয়াস হয়ে যাচ্ছিলাম যে কেন এরকম ভাবছে। তারপরে ভাবলাম যে কেন আমি অ্যাংশিয়াস হচ্ছি, মানে যারা বলছে তারা কি আমাকে সত্যি চেনে? যারা চেনে তারা তো কোনোদিন বলবে না। সো যারা বলছে তার মানে তারা চেনে না, তারা বুঝছে না বলে বলছে। আর তাদেরকে বোঝাবো কেন? এত সময় আমি ব্যয় কেন করব? আর অতটা দায় কি আছে তোমার? মানে সেটাও একটা পয়েন্ট। কারণ তোমার কাজটা, আমার মনে হয় কাজ হিসেবে তোমার একটা কাজ আছে, সেটা হলো মানুষকে এন্টারটেইন করা থ্রু ইওর মিউজিক। এবং আমার সোশ্যাল মিডিয়ায় কিন্তু পার্সোনাল, আমি ফ্যামিলির সঙ্গে কতটা সময় কাটাচ্ছি, আমি কিভাবে এটা ঘুরতে গিয়ে সেলিব্রেট করছি, আমার বরের সঙ্গে কটা ছবি দিচ্ছি, খুব কম। মানে আমি জানি না তুমি আমার সোশ্যাল মিডিয়া দেখেছো কিনা। দেখেছি, কিন্তু আমার ম্যাক্সিমামই হচ্ছে আমার নিজের ছবি বা আমার নিজের গান বা আমার কোনো প্রমোশনাল কিছু, ম্যাক্সিমামটাই সেটা। পার্সোনাল জায়গাটা খুব রেয়ার, একদম বলবো না যে দিই না, বাট খুবই কম। এবং যার জন্য সমস্যা হয়েছিল যে আমার মনে আছে একটা বেশ নাম করা মিডিয়া হাউস ইন্টারভিউ নিতে এসছে, আমি জানি ইন্টারভিউটা শেষ হয়ে গেছে, তারপর হঠাৎ করে আস্তে করে এসে বলছে, আচ্ছা দিদি আমি না একটা মানে কথা জিজ্ঞেস করছি, আমার অফিসে বারবার বলছে জিজ্ঞেস করতে, তুমি না কিছু মনে করো না? এলাম আচ্ছা কি? বলছে না মানে জিজ্ঞেস করছিলাম যে অফিসে বলা করছিল তোমার বরের সঙ্গে কি সেপারেশনে আছো? হ্যাঁ, বিকজ বিয়ের প্রথম 8 বছর ডিস্টেন্ট ম্যারেজ ছিল। আমার বর গুরগাঁওতে চাকরি করতো, এখনো করে, কিন্তু থ্যাঙ্কস টু লকডাউন ওয়ার্ক ফ্রম হোমটা এখনো চালু আছে, এবং আমি কলকাতায় কাজের জন্য। এবং যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি গলা জুড়ি করে বা হেসে বা বসে বা দাঁড়িয়ে, আমি খুব একটা ছবি আমার বরের সঙ্গে 2-4টে ছাড়া বেশি পাবে না, তাই যেহেতু লোকে আমাকে আর আমার বরকে একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে দেখেনি, তাই তাদের ধারণা আসল জীবনেও অ্যাজ ইফ ছাড়খাড় হয়ে গেছে আমার সংসার। তো আমার হাসি পেয়ে গেছিল, ও একটু আমতা করে বুঝতে পারছি ওর এম্বারাসমেন্টটা, বাট আমি হেসেই ফেলেছি। আমার মানে আমি বললাম যে এই উত্তরটা 10 বছর পর আবার জিজ্ঞেস করো, এখন আমি কিছু বলছি না। মানে ওইটাই, মানে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস কিন্তু এটা। মানে সোশ্যাল মিডিয়াতে আমি হাসছি মানে আমি ভালো, সোশ্যাল মিডিয়াতে আমি বড় বড় কথা বলছি মানে আমি আসলেই সেই মানুষ। আসলে যে জীবনটা অন্য এবং জীবনটা আসলটা বাইরে, সেটাই লোকে ভুলতে বসেছে। এটা আমার বেশ চিন্তা হয় এক সময়, স্পেশালি পরের জেনারেশন নিয়ে, যে তারা একটা অদ্ভুত, হ্যাঁ একটা অদ্ভুত ভার্চুয়াল দুনিয়াতে তারা বাঁচছে। মানে আমি খেতে যাচ্ছি, আমার চিন্তা হচ্ছে আমার ফোনে ব্যাটারি আছে তো, ছবিটা তুলতে পারবো তো। মানে আমি ঘুরতে যাচ্ছি, আমি জামা কাপড় ঠিক করছি কোনটাতে ভালো লাগবে আমার রিলটা। মানে এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, মানে আমি প্রেজেন্টে পাচ্ছি না। মানে এটা আমি যাই না, যাকে এটা নিয়ে কথা বলা আমি আর বাড়াবো না, এখন বিশাল বড় টপিক এটা। না, আরেকটা জিনিস আমি রিসেন্টলি দেখলাম, তা হলো একটি অনুষ্ঠানে গেছি আমি, সেখানে গান হচ্ছে, তো আমি দেখলাম যে গানটা লোকে দেখছে থ্রু মোবাইল স্ক্রিন, মানে তার হাতে এরকম একটা মোবাইল সত্যি কথা,
আমি লাইভ দেখতে এসেছি, আমারও বিরক্ত লেগে গেছিল। স্টিভ ওয়াই এসেছিল হ্যাঁ ম্যারিয়েটে না, হ্যাঁ স্টিভ ওয়াই দেখতে, আমরা কিন্তু সামনেই মোটামুটি দাঁড়িয়েছি। হ্যাঁ মানে ধরো আমাদের সামনে হয়তো 4-5টা রো দাঁড়িয়ে আছে আর কি। এবার ছেলে মেয়ে নির্বিশেষে, আর ছেলে মানেই লম্বা, একে লম্বা, তার মধ্যে এরকম করে সারাটা শো মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে শোনাটাও প্রচন্ড বিরক্ত লাগছে। তখন মনে হচ্ছে যে কেন এটা, যেটা মানুষটা সচক্ষে সামনে আছে সেটা আগে জীবনে একবার মানে খুব মানে রেয়ারেস্ট মোমেন্ট স্টিভ ভাইকে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি চোখের সামনে। মানে প্রচন্ড বিরক্ত হয়েছিলাম, প্রচন্ড, মানে কিছু বলতে পারিনি, মারটার খেয়ে যেতাম হয়তো, কিন্তু বেশ বিরক্ত লেগেছিল। যে ঠিক আছে একটা গান তুললি মেমোরির জন্য, তারপর নিজেকে উপভোগ করা প্রেজেন্টে থেকে, কি আমি জানি না, মানে এটা যাকে এটা হলো কি বলতো, এই যে মানে সময় যেভাবে বদলেছে এখন, সময়ের এই সময় আমি যেমন পার্সোনালি আমি আমার মোবাইলকে খুব একটা পাত্তা দিই না, মানে আমি মোবাইলকে খুব একটা সিরিয়াসলি নিই না। মানে আমি কোথাও গেলে আমি মোবাইল বের করে ছবি তুলি না। আমার মোবাইলে বোধহয় সর্বসাকুল্যে ছবি তোলার ক্ষেত্রে পডকাস্টের কয়েকটা ছবি তোলা হয়, আর এখন আমাকে লোকজন বলছে একটু ইনস্টাগ্রামে ছবি দাও। আমার মনেই থাকে না, আমি ধরো কোনো ইভেন্টে যাচ্ছি, আমাকে বলা হলো ছবি তুলবে কিন্তু সেজে গুজে, জাস্ট ভুলে গেলাম, নেই কোনো ছবি আর কি সেই ইভেন্টের। এটাতে আমার কি হয়, মানে এক সময় মনে হয় আমি ভুল সময় জন্মেছি। আমারও তাই মনে হয় 25 বছর আগে জন্মালে ভালো হতো। আরে এটা এই যে প্রেমাশিস বুঝে, প্রেমাশিস জানে, প্রেমাশিসকে আমি বলতে দেখ, সবাইকে বলি আমি সবচেয়ে, আমার কি মনে হয় কোন সময়টা জন্মালে আমি বেস্ট হতাম আমার জন্য? আমার মনে হয় যখন নবজাগরণ বাংলার হচ্ছে না, তার ঠিক পরে, মানে ওই লোকগুলোকে সামনাসামনি দেখতে পাবো, ওদের সঙ্গে একটুখানি যোগাযোগ করার সুযোগ হবে। যদিও সেই সময় পডকাস্ট থাকতো না, কিন্তু তখন সামনাসামনি ব্যাপারটা হতো, সাংবাদিকতা করতে পারতাম। তো সেরকম আমার খুব মনে হয় যে আমি আমারও প্রচন্ডভাবে মনে হয় আমি আশপাশে ম্যাক্সিমাম আমার বয়সীও লোকজনের সঙ্গে খুব একটা মেন্টালিও রিলেট করতে পারি না। তাদের মানে ফিলসফি অফ লাইফ, তাদের দৃষ্টিভঙ্গি জীবনযাপনের মেলাতে পারি না, খুব অড ওয়ান আউট মনে হয়, যার জন্য খুব একটা পার্টি তো দেখবে না। হ্যাঁ, এই কারণেই বোধহয় তুমি যেটা বলছো যে তোমার ইন্ট্রোভার্ট হওয়ার কারণও ওটাও যে সবার সঙ্গে তুমি কানেক্ট করতে পারছো না, তো কথা বলবে কি করে? হ্যাঁ, কি নিয়ে কথা বলবে? অফকোর্স মানে আমি যেমন আমি একটা নিজের আবার আলাদা সাইট তৈরি করেছি, সেখানে এটাও আমি নিজের খুব কনসিয়াসলি করেছি। এটা আমিও শিখেছি। হ্যাঁ, একটা ফেক না, ফেক ঠিক আমার কাছে ওটা ফেকই। তোমার কাছে কারণ আমি যে ভালো আছো এই যে হেসে বলছি, এটার জন্য যে আমার কত এনার্জি যাচ্ছে সেটা আমি জানি, মানে এটা আমি বুঝি। তো ওটা আমি ফেকই বলবো, বাট অনেস্ট ফেক। মানে আমি অনেস্টলি চাইছি করতে, কিন্তু কিছুটা ফেকনেস ঢুকে যাচ্ছে, আনওয়ান্টেডলি ঢুকে যাচ্ছে, বিকজ ওটা আমার ন্যাচারাল আসছে না। না, আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আই ওয়ান্ট টু কানেক্ট টু ইয়াঙ্গার পিপল নাও। আমি একটু ইয়াং লোকজনের সঙ্গে কানেক্ট করতে চাইছি, টু আন্ডারস্ট্যান্ড। কারণ যেহেতু আমি লিখি, যেহেতু আমার কাজ হলো সিনেমা, প্রধান কাজ, সেই কারণে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দেম মোর। তো আমি তার সঙ্গে যখন কানেক্ট করি, আমার একটা ব্যাপার আছে, সেটা হলো আই ট্রাই টু ফলো ট্রেন্ডস। আমি বোঝার চেষ্টা করি ট্রেন্ড কি চলছে, কেন চলছে। এটাও একটা অ্যানালিসিসের পার্ট, আমার মজাই লাগে করতে। আমার ক্ষেত্রে সুবিধা, কারণ আমি তো রেগুলার কলেজে পড়াচ্ছি যেহেতু, তাই ইয়াঙ্গার জেনারেশনের সঙ্গে ইন্টারঅ্যাকশন রেগুলার বেসিসে হয়। হ্যাঁ, ডাইরেক্ট কানেকশন। তো আমি এটা করার চেষ্টা করি, বাট সেখানেও আমার একটা মানে সমস্যা মাঝে মাঝে তৈরি হয়। কিন্তু আমি নিজে পোস্ট করার ব্যাপারে আমি খুবই, আমার পুরো টিম বলে, আর এখানে আমার যত ছবি এই ক্যামেরাটায় রোনো তোলে, এবং যত ছবি তোলে এখানে বসেই তোলে। আমাকে একদম জিজ্ঞেস করে, তোমার সব ছবি বাইরে বেরো, একটু বাইরে বেরিয়ে ছবি তোলো। বললাম এইটা যে করতে হবে, এটা আমি ওকে বলেছি যে বাইরে বেরিয়ে আমরা একটা ফটো শ্যুট করবো, বলেইছি, তারপর ব্যাপারটা হয়ে ওঠেনি। ফটোশ্যুটটা তো দরকার আজকাল, স্পেশালি সোশ্যাল মিডিয়া বা ডিজিটালি তুমি কাজ করছো, মানে তোমার দরকার ফটোশ্যুটটা একদম। সেসব এটা তো একটা মানে ওটা জানি না কবে করে উঠতে পারবো। অ্যাকচুয়ালি মানে অনেকে এইটা তো খুব ন্যাচারাল, মানে প্রচন্ড স্বতঃস্ফূর্তভাবে করতে পারে এবং মেনটেন করতে পারে, করাটা একটা জিনিস, আর দিনের পর দিন বছরের পর বছর মেনটেন করাটা আরেকটা চাপ। মানে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এবং সেটাও কি বলতো, মানে এটা করাটাও তো একটা কাজ, একদম কাজ, এটা কাজেরই পার্ট। মানে আমরা যারা শোবিজ বা এই ইন্ডাস্ট্রিতে আছি, ওটা
সোশ্যাল মিডিয়া পেজ মেনটেন করাটা একটা আমাদের কাজেরই অঙ্গ হয়ে গেছে না চাইতে, মানে আমি বলছি না চাইতে, বিকজ আমার একদম ভালো লাগে না, বাট করতে হবে বলে করি। ওই জন্য তোমার যেটা টিচার সেলফ আছে, হ্যাঁ টিচার তুমি, হ্যাঁ সেটার একটা কিন্তু মানে একটা আভাস কিন্তু তোমার সঙ্গে এই আড্ডাটাই পাওয়া যাচ্ছে না, বাট এমনিতে হয়তো বাইরে তোমার সঙ্গে দেখা হলে হয়তো সেটাও একটা মানে পাওয়া যেত। হ্যাঁ, উনি একটু ওনার মধ্যে একটা টিচার ভাব আছে, অনেকে বলে না, বলে 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 হ্যাঁ। এবার এই যে তুমি টিচার হিসাবে একজন আর সোমলতা হিসাবে একজন, তুমি যখন নতুন নতুন এই ছেলে মেয়েদের সঙ্গে, ছেলে মেয়ে নাকি শুধু মেয়ে, ছেলে মেয়েদের সঙ্গে যখন অ্যাজ এ টিচার যখন কানেক্ট করো, তো তারা কি তোমাকে সোমলতা হিসেবে পারসিভ করো কোনোভাবে কোনো সময়? শুরুর দিকে সেটা দিয়েই শুরু হয়, হ্যাঁ, মানে যখন নতুন ব্যাচ শুরু হয় তখন ওরম আর কি একটু চোখাচোখি, একটু বুড়ো কুচকানো, একটা একটা ব্যাপার। তারপর তো ঘাড়কি মুরগি ডাল বরাবর হয়ে যায়, বাট ইনিশিয়ালি শুরু হয় ওইভাবে। তারপর কোথায় যায় আমি জানি না, মেবি হয়তো তখন আমি জাস্ট টিচার তাদের কাছে। তোমাকে কিভাবে পারসিভ করা হচ্ছে বাইরে থেকে সেটা নিয়ে ভাবো। ভাবি বলতে মানে ধরো তুমি তো একজন পাবলিক ফিগার যাকে বলে, তুমি একজন সিঙ্গার, তোমাকে বাইরে থেকে কিভাবে দেখা হয়, মানে তুমি তো নিজে এক্স্যাক্টলি জানবে না যে তোমার ইমেজটা বাইরে কি, কারণ যেটা নিয়ে আমরা একটু আগেও কথা বললাম, তুমি জিজ্ঞেস করলে তোমাকে কিভাবে পারসিভ করা হয় সেটা নিয়ে কি খুব ভাবনা তৈরি হয় ভিতরে? খুব এক্সট্রা এফোর্ট দিই না, কিন্তু একটা জায়গা কনসিয়াসলি মেনটেন করার চেষ্টা করি যে যখন একটু নামডাক হয় বা যখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমাকে বা আমার গানকে পছন্দ করছে, তখন কোথাও গিয়ে মনে হয় আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হওয়া উচিত যে যেহেতু তারা আমাকে লুক আপ টু করছে, তাই আমার এমন কিছু করা বা বলা উচিত নয়, বা এমন কিছু ডিজিটালি হোক, সোশ্যাল মিডিয়া, আমি পার্সোনালি কীভাবে কি কথা বলছি বা কী ডিসিশন নিচ্ছি বা কী করছি, সেটার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আসা উচিত। এমন কিছু কথা বা ঘটনা ঘটাবো না যেটা হয়তো ভুল দিকে বাচ্চা ছেলে মেয়েদের চালাতে পারে বা অন্যরকম কিছু একটা মেসেজ যেতে পারে যেটা হয়তো আমি দিতে চাইছি না। তো সেইটুকু জায়গা জাস্ট কনসিয়াসলি মেনটেন করার চেষ্টা করি যে আই উইল বিহেভ রেসপন্সিবলি, বাস। এর বাইরে আমি আর বেশি কিছু ভাবি না। একটা তো যেটা তুমি প্রথমেই বললে যে ক্যামেরার সামনে একটা ইমেজ তো, মানে এখন আমি ঝামটা দিয়ে কথা বলি নর্মালি মেজাজ খারাপ থাকলে, সেটা তো আমি ডেফিনেটলি আমার লোকে দেখলে, আমার মুখ দেখলে বুঝতেই পারবে না যে আমি খুবই সফট মনে হয়। হ্যাঁ, কিন্তু যখন মেজাজটা খারাপ হয় তখন তো আমি এত সফটলি কথা বলি না। মেজাজ খারাপ হয় তোমার, রাগটা হয়? আমার মাথাটা একটু খারাপ, তাই? হ্যাঁ, আমি সেটা বুঝি, এবং সেই মাথা খারাপটা ওই গুটি ওরা কয়েকজনই দেখতে পায়, বাকি কেউ বুঝবে না, বাট আছে একটু খারাপ মাথা আমার। যখন বিরক্ত হই তখন চিৎকার চেঁচামেচি করি বা ঝগড়া করি, বাট যখন প্রচন্ড বেশি খারাপ লাগে কিছু জিনিস তখন আবার পুরো উল্টো, মানে বুঝতেই দেব না, একেবারে চুপ। এটা হচ্ছে। কোন জিনিসে খুব রাগ হয়, কি হলে খুব রাগ হয়? একটা হচ্ছে আমার যেটা ঘটেনি বা যেটা বলতে চাইনি সেটা যদি আমার উপর চাপানো হয়। আরেকটা রাগ হয় না, বা একটা বিরক্ত হই, ধরো আমি একটা কাজ করতে যাচ্ছি, এবার যেই উঠলাম ওই কাজটা নিয়ে একজন খুঁটলো, এটা করবি না, আমি বললাম করবোই না, এই তো দেখলি এখনই যাচ্ছিলাম করতে, বলতেই হতো, মানে এই যে মানে আননেসেসারিলি ইন্টারাপ্ট করা, সেটা রাগ না, সেটা ইরিটেটেড হই। রাগ হয় ওই ম্যাক্সিমাম ওইটাতেই যে ভুল বুঝলে রাগ হয়, বা যেটা আমি বলতে চাইছি না সেটাকে আমার ওপর চাপিয়ে দিলে সেটা কিন্তু খুবই রাগ এবং বিরক্তি হয়। যখন তোমার যে বললে যে মুখের উপর মিথ্যে কথা বলতে, বুঝতে পারছো, কিন্তু যদি খুব ক্লোজ কেউ হয় বলি, যদি সে নিতে পারে মনে হয়, আবার এমন কিছু ক্লোজ আছে যারা জানি নিতে পারবে না, বা কিছু মানুষ যার আমার লাইফে কোনো প্রয়োজনীয়তা নেই, গুরুত্ব নেই, এই দুটো ক্যাটাগরিকে বলি না, মনে মনে হাসি এবং চেপে গিয়ে ভুলে যাই। আর যে খুব ক্লোজ যদি কেউ হয় এবং আমি বুঝতে পারছি এবং আমি জানি সে বললে তার মতো করে নিতে পারবে, তাকে বলে দিই যে এরকম, এটা তো এরকম আমি জানি, এবং তারপর সে রিয়েলাইজ করলে ওটা একটা লাইটার দিকেও চলে যায়, মানে সে অ্যাকসেপ্টও করে নেয় এবং সে হয়তো মুখ একটা হেসেও দিল,
কিন্তু সবাই সেটা নিতে পারে না, তো সেটা বুঝে। হ্যাঁ, আরেকটা আছে মিথ্যের তো দুরকম, একটা আমার মনে হয় হোয়াইট লাইজ। ও হ্যাঁ, হোয়াইট লাইস, একটা ব্ল্যাক লাইস, এই আমি দুটো খুব আছে। খারাপ, আমি কেন? জানি না ওটা ওরা বলতে পারে। আমার মিথ্যা মানে ধরো অনেকেই বলি না যে হ্যাঁ এই তো বেরিয়ে গেছি, হুম, বা এই তো আর 5 মিনিটে পৌঁছাবো, হ্যাঁ, মানে ওই গুলটা মারতেও আমার মনে হয় যে গলা শুকিয়ে আসছে। মানে ধরো আমার অ্যাকচুয়ালি 10 মিনিট, আমি হয়তো খুব কমিয়ে বলবো যে হ্যাঁ হ্যাঁ এই তো 7 মিনিট দেখাচ্ছে, মানে আমি 10টাকে 2 মিনিট করতে পারবো না। হুম, মানে এটা হচ্ছে আমার প্রবলেম। এবং যারা আমাকে খুব ভালো করে চেনে তারা খুব ইজিলি ধরে নেবে যে আমি মিথ্যা কথা বলছো, মানে ঠিক বলছো না। না, মানে এটা, মানে আমি মনে হয় হোয়াইট লাইজ ভালো করে বলতে পারলে আমার অনেক সুবিধা হতো, অনেক ইজি হতো লাইফটা। হুম, অনেকে হয়তো, আমি শিওর এখানে কেউ নিশ্চয়ই বলবে না আমি খুব ভালো মিথ্যে কথা বলি, বলেছে না, কেউ? কেউ বলবেও না। বাট আমি জেনুইনলি, মানে ইউ ক্যান আস্ক দেম, অ্যাকচুয়ালি বোঝা যায় আমার মিথ্যে যদি আমি বলি, কারণ খুব কষ্ট করে বলতে হয়, হুম, ভীষণ কষ্ট করে বলতে হয়, সেটা বোঝা যায়। বেশ। 2010 থেকে 2009 বললে তোমার প্রথম গান প্লেব্যাক। নয়, হ্যাঁ হ্যাঁ, নয়। 9 থেকে আজকে 24, অনেকটা টাইম, প্লেব্যাক ধরলে 15 বছর, 15 বাট বছর। তার আগে তোমার প্রফেশনালি নিজের স্টুডিওতে ধরলে তো আরো আরো অনেকটা হ্যাঁ সময়, আর তোমার গান ইয়ের থেকে শুরু করলে তো সেটা অনেকটা সময়, মানে একদম একদম ছোটবেলা থেকে গান হ্যাঁ তোমার হ্যাঁ সঙ্গে আছে। তো থ্রু দিস টাইম, এই পুরো সময়টা জুড়ে তো তোমার একটা তুমি তো দুটো জিনিসই তোমার মধ্যে আছে। একটা হলো তুমি নিজে পার্ট হয়েছো ইন্ডাস্ট্রির, এবং এই সঙ্গীত জগতের বা সঙ্গীতের মানচিত্রে একটা পয়েন্ট হয়েছো। হুম একটা ইভলিউশনও তো হয়েছে বাংলা মিউজিকের। হুম। তো তুমি কিভাবে দেখো এই ইভলিউশনটাকে, যে আহ, এখন এই মুহূর্তে যদি দাঁড়িয়ে বলি বাংলা মিউজিকের অবস্থা কি সমলতা, তুমি কি মানে তোমার কি মনে হয়? ব্যবসা পয়েন্ট অফ ভিউ থেকে তো মনে হয় না খুব ভালো, হুম, কিন্তু ক্রিয়েটিভ জায়গাটা মনে হয় প্রত্যেক সময়ই কিছু ভালো কিছু খারাপ মিলেমিশে থাকে, এখনও মনে হয় তাই। এবং ডিজিটাল যুগ যেহেতু, এবং ডিজিটাল জায়গাতে সব মানুষের কাছে পৌঁছানোটা একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা, এবং হুম, সেটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমি কতটা টাকা খরচ করছি, বা এক্স্যাক্ট রাইট, কী কী ঠিক ঠিক রাইট, অ্যালগোরিদম ওয়াইজ আমি পুট করছি কিনা, তো অনেক কিছু ম্যাটার করে যায়। তো অনেক এরকম ভালো ভালো গান আছে যেগুলো হয়তো পৌঁছায়নি, কিন্তু সেগুলো ভালো, এরকমও আছে যেমন। আবার অনেক হয়তো অতটাও, মানে ভালো খারাপের বিচার আমি করার কেউ নই, হুম, বাট ওই আর কি যদি বলতে হয়, হুম, সেটা হয়তো অনেক মানুষের বেশি ভালো লেগেছে। তারই সেই একই শিল্পীর হয়তো অন্য একটা গান হয়তো মিউজিক কোয়ালিটি ওয়াইজ হয়তো বা প্রোডাকশন ওয়াইজ হয়তো বেটার, কিন্তু সেটা হয়তো অতটা ক্লিক করেনি। হুম, বাট আমার মনে হয় ব্যবসা ওয়াইজ আমি সত্যিই জানি না কতটা, মানে হুম, আমি যদি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে নিজেকে দেখি তাহলে বেশ কঠিন, মানে হুম, ব্যবসার পয়েন্ট অফ ভিউ, ফাইন্যান্সিয়াল জায়গাটা। কিন্তু হুম, ক্রিয়েটিভিটি ওয়াইজ আমার মনে হয় এখনও প্রচুর ছেলেমেয়েরা আছে যারা অনেক ভালো গান গায়, ভালো গান বাজনা হচ্ছেও, সেটা ঠিক জায়গাতে পৌঁছানোটা সেটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। হুম। একটা জিনিস হয়েছে, সেটা হলো যে একটা ডেমো মানে একটু মানে কি বলবো, স্বাধীন জায়গা তো তৈরি হয়েছে, যে হ্যাঁ সবাই অবশ্যই। এসে গান গাইতে পারে যে কোনো পয়েন্টে। দেখ আমার মনে হয় সব কিছুরই না, জীবনের প্রত্যেকটা জিনিসেরই আমি বিশ্বাস করি ভালো খারাপ দুটো দিকই হুম, থাকে, এবং হুম, তুমি হুম, কোন দিকটাকে এনক্যাশ করতে পারছো সেটা অনেকটা সার্কামস্টান্স এবং তোমার উপর ডিপেন্ড হুম, করে। হুম। ওই যেমন সোশ্যাল মিডিয়াটা তো তৈরি করা হয়েছিল ভালো ভেবেই, হ্যাঁ, একদম, কিন্তু এখন তো শুধু ভালোতে আটকে নেই, এখন অনেক খারাপ জিনিসপত্র আর কি, মেন্টাল রাইট, হেলথের পুরো 12টা বেজে গেছে একদম, অনেকেরই সোশ্যাল একদম, মিডিয়ার জন্য। সিমিলারলি ডিজিটাল প্ল্যাটফর্মের একটা বিশাল বড়, মানে পজিটিভ হচ্ছে যে ওই মিউজিক লেভেলের পিছনে দৌড়াতে হচ্ছে না। হুম, আহ, আমি যদি মোটামুটি প্রোডাকশন নিজে নিজে করতে পারি, বা আমার যদি একটা ছোট টিম থাকে যারা নিজেরা বাড়িতে প্রোডাকশন করছি, তাহলে অ্যাটলিস্ট কিছুটা স্ট্যান্ডার্ড অফ প্রোডাকশন মেনটেন করে আমি আমার নিজের পছন্দের গান আমি মানুষের সামনে আনতে পারি। অ্যাটলিস্ট হুম, কতটা পৌঁছালো সেটা পরের ব্যাপার। হুম, আগে যেমন কোনো গান রিলিজ করাটাই একটা বিশাল বড় একদমই তাই। সময় সাপেক্ষ, অনেক রকম অনেক কিছু ফ্যাক্টর কাজ করতো, কঠিন কাজ ছিল। এখন সেই দিকটা ডেফিনেটলি অনেক ইজি হয়ে গেছে, হুম, অনেক। হুম, হুম, প্রচুর ছেলেমেয়েরা তারা তাদের মতো করে তাদের পেজ থেকে তাদের প্রোফাইল থেকে গান শোনাচ্ছে, প্রচুর মানুষের তারা শুনছেও, ভালো লাগছে, আমার ভালো হুম, লাগছেও না, বাট অ্যাটলিস্ট সামনে আনাটা অনেক সহজ হয়ে গেছে, হুম, অবশ্যই সহজ হয়েছে, হুম, ডেফিনেটলি। হুম। সোমলতা তো একজন মানে একজন ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, তো আর তার সঙ্গে তার একটা টিমও আছে যারা হুম তার সঙ্গে একসাথে কাজ করে। এবং অবভিয়াসলি সারা পৃথিবীতে দেখা গেছে যে ব্যান্ড বিষয়টা হলেই
একটা পয়েন্টে সেখানে কিছু সমস্যা হয় এবং ভেঙে যায়, সারা পৃথিবীর ইতিহাস। তো তোমার সঙ্গে এই ব্যান্ডের যে কানেকশন বা বন্ডিং, এটা মানে এটা কিরকম? এই যে একটু আগে রাগ করার কথা হচ্ছিল, তুষার বলছিল হ্যাঁ, যে তুমি রাগটা করো। আমার তো ডেফিনেটলি বিশ্বাস, একটা মানে ভোকালিস্ট হিসেবে আমি যদি বলি, গানের জার্নিটা অনেকটাই মানে 70% ব্যান্ড এবং তার সঙ্গে যে মিউজিশিয়ান তাদের উপর ডিপেন্ড করে। এবং গান বাজনা যেহেতু পেশা, তাই ম্যাক্সিমাম সময়টা আমরা কাটাই নিজেদের মধ্যে, ট্যুর করছি বা কোনো গান তৈরি করছি বা রিহার্সাল করছি, অনেকটা সময় একসাথে আর কি কাটাতে হয়। তো আমার বরাবরই সবসময় মনে হয়েছে যে আমি বস, আমি যা বলবো সেটাই করতে হবে, সেরম করলে মনে হয় টিকবে না। তো এবং আমার সঙ্গে যারা বাজায়, সেটা তুষার ড্রামস, নোনা বেস, অর্ণব গিটার, আমরা 4 পিস ব্যান্ড অন স্টেজ এবং বাকিটা ট্র্যাকে চলে। তো সবাই আর কি শিখে পড়ে এসে মিউজিকটা করছে, তাই তাদের ক্রিয়েটিভ ফ্রিডমটাকে আমার সবসময় মনে হয়েছে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, অফকোর্স আমি বলবো আমার এটা ভালো লাগছে না বা এটা ভালো লাগছে, কিন্তু আমরা যখনই কোনো গান তৈরি করি বা কোনো গানের অ্যারেঞ্জমেন্ট করি, তখন আমরা একসঙ্গে বসে যার যে পার্টটা সেটা তারা ভাবে মানে বাজছে আর কি একসঙ্গে, এবং সেখান থেকে অটোমেটিক্যালি মানে খুব একটা এফোর্ট দিতে হয় না, এবং সেটা মনে হয় সম্ভব হয় বিকজ উই হ্যাভ আ ভেরি কমন ওয়েভলেন্থ, এবং সেটা তৈরি হয় সময় কাটিয়ে একসঙ্গে। মানে অনেক শিল্পীরাই আছে যারা হয়তো মাসে একবার রিহার্সাল করে এবং তারপর তাদের জীবন তাদের মতো, কিন্তু আমরা মিউজিশিয়ান ব্যান্ড, আমরা ঘুরতেও গেছি একসাথে, আমরা কোনো কনসার্ট দেখতে গেছি একসাথে, আমরা ছবি দেখি, ফিল্ম দেখতে গেছি একসাথে, আমরা কিছু না হোক আড্ডা মেরেছি একসাথে। তো এই যে একসাথে সময় কাটানো, সেটা আমার মনে হয় গান বাজানোর দিক থেকেও অনেকটা হেল্প করে। মিউজিক্যালি আই ট্রাস্ট দেম, এবং ওরাও হয়তো কিছুটা ট্রাস্ট করে আমাকে, যে আমি হয়তো কোনো রকমভাবে আনডিউ অ্যাডভান্টেজ নেব না, বা হয়তো আমি তাদেরকে সেই জায়গাটা দেব। তো এই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে। এবং আমার ব্যান্ডে একটা জায়গাতেই আমাকে সবসময় স্ট্রাগল করতে হয়েছে, সেটা হচ্ছে ড্রামার। এবং থ্যাঙ্কস টু তুষার, লাস্ট 5 বছর ধরে উই আর স্টেবল একমাত্র, মানে না হলে বেস আর গিটার প্লেয়ার আমার ডে 1 থেকে, দে আর দ্য ফর্মিং মেম্বার আর কি ব্যান্ডের। ড্রামারই একমাত্র ও তুষার মনে হয় আমাদের ব্যান্ডের 4th মেম্বার ড্রামার, 4th ড্রামার। হোপফুলি আর হবে না কিছু, হ্যাঁ কনফিডেন্টলি বলছি প্লিজ। ওকে, সো একমাত্র ওই জায়গাটাতে একটু স্ট্রাগল করেছি, আদারওয়াইজ ডে 1 থেকে আমরা সবাই আছি। এবং যেটা আমার জন্য প্রচণ্ড হেল্প করে সেটা হচ্ছে যে প্রত্যেকেরই না নিজের নিজের ডিউটি আমাকে আলাদা করে বলে দিতে হয়নি, মানে সবাই নিজের দায়িত্বটা নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, এবং তারা যেটাই করে সেটা খুব মন থেকে করে। যেমন নোনা যে বেস প্লেয়ার, সে অ্যাপার্ট ফ্রম বিং দ্য বেস প্লেয়ার অফ দ্য ব্যান্ড, ও ইন্টারনাল জায়গাগুলো ব্যান্ডের যেগুলো সামলানো, ম্যানেজ করা, সেটা দায়িত্ব আপনি নিয়ে নিয়েছে। ধরো ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ, বা কার কিরকম কি সমস্যা বা কি লাগবে না লাগবে, মিটিং ফিক্স করা, রিহার্সাল, এইসবগুলো আর কি ও দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে হি ইজ দ্য ইন্টারনাল ম্যানেজার টাইপের আর কি। মানে ম্যানেজার তো অফকোর্স আছে, মানে আমাদের মধ্যের যে রিহার্সাল কবে হবে বা মানে ওই টুকটাক ডিসিশন মেকিং, বা ডিজিটাল জায়গাটাকে ডিসিশন নেওয়া, বা ডিজিটাল জায়গাটা হ্যান্ডেল করা, বা আমাদের যে রিলিজেসগুলো হয় সেই রিলিজেসগুলো প্রপার প্ল্যাটফর্মে কিভাবে রিচ হচ্ছে, এটা তো একটা বিশাল বড় কাজ আর কি। মানে একটা গান ছাড়ছি, সেটা সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে, ইউটিউবে ছাড়তে হবে, স্কেডিউল করা, ঠিক মেটেরিয়ালটা আপলোড হচ্ছে কিনা দেখা, এই পুরো জায়গাটা ও সামলায়। তুষার যেমন আমাদের প্রোডাকশন যেটা, সেই প্রোডাকশনের দায়িত্ব পুরো তুষার নিয়ে নিয়েছে। মানে আমাদের অডিও প্রোডাকশন থেকে শুরু করে, ধরো আমরা যেভাবে করি, একটা রিহার্সালে ধরো একটা গান তৈরি হলো নতুন, এবং সেটা যাতে ভুলে না যাই, তাই বেসিক একটা ফোনে রেকর্ড করে নিই, তারপর তুষার দায়িত্ব নেয় যে বেসিক পারকাশন এবং কিবোর্ড লেয়ারগুলো ও বানিয়ে পাঠায়, আমরা শুনলাম, তারপর যে বেস প্লেয়ার সে হয়তো ওর বাড়ি গেল, গিয়ে ওই টেক করলো, এবং এই যে প্রি প্রোডাকশন,
কিছু ক্ষেত্রে পোস্ট প্রোডাকশন এবং নট অনলি অডিও, ভিডিওর ক্ষেত্রেও তুষার সেই দায়িত্বটা নিয়েছে। সো অডিও এবং ভিডিও প্রোডাকশনের দায়িত্ব তুষার দেখে, সামলায় ম্যাক্সিমামটা। অর্ণবের যেটা, অর্ণব হচ্ছে অর্ণব মানে আমার যে গিটার প্লেয়ার, ও হচ্ছে ওর কেটারিং এর ব্যবসা আছে ওর বাবার, এবং ওটা ও সামলায়। তো এই খাবার দাবার এই সেই মাঝে মাঝেই আমাদের আর কি রিহার্সালে ভালো মন্দ খাবার চলে আসে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা রিসেন্ট পাস্টে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই, আমাদের ব্যান্ড অফিসিয়ালি সেনাইজার ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েশন আমাদের হয়েছে কোভিডের ওই সময়টা, এবং সেই জায়গাটা অর্ণব দায়িত্ব নিয়ে করেছে। ওকে। তো এই যে জিনিসগুলো, এগুলো একটা স্বতঃস্ফূর্ততা, একটা ভালোবাসা গানের প্রতি, ব্যান্ডের প্রতি, আমার প্রতি না থাকলে মনে হয় সহজে হয় না। কারণ এখন দুনিয়াটা খুব গিভ অ্যান্ড টেকের মধ্যে চলে গেছে। তো সেই জায়গাতে আই হ্যাভ বিন ভেরি 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 লাকি অ্যান্ড টাচউড। এখন যেই ব্যাপারটা আছে সেটা ইজ লাইক আই এম হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। সো ব্যান্ড সোমনাথন দি এসেস ইজ ফ্যামিলি টু মি, একদম 100% ফ্যামিলি টু মি। এই যে বললে মানে অবভিয়াসলি ব্যান্ড তো ফ্যামিলি হতেই হবে, না হলে ওই লাইফটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তুমি তো একা ওই লাইফটাতে কানেক্ট করতো না, বাকি সবাই তো আছে। তুমি বললে 70% অফ ইট ইজ ব্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মাঝখানে একটা কথা শুনলাম, এটা হলো খাবার দাবার আছে, খেতে কতটা ভালোবাসো তুমি? সবাই ভালোবাসি, সবাই। তুষার তো ওস্তাদ। আমার তুষার হচ্ছে আমাদের মানে সবচেয়ে বেশি গার্বেজ। ও আচ্ছা। আমরা যেটা খেতে পারছি না, তুষার পারবে খেয়ে নাও। তো যাই হোক, মানে হি ইজ ভেরি স্পোর্টিং, ও গায়ে লাগায় না, বাট হ্যাঁ আমরা খেতে সকলেই ভালোবাসি। অর্ণব তো ডেফিনেটলি খেতে এবং খাওয়াতে ভালোবাসে, তুষার খেতে ভালোবাসে, আমি অনেকটা একেবারে খেতে পারি না কিন্তু খেতে ভালোবাসি। নোনার ওর কিছু হেলথ ইস্যুস আছে, তাই এখন ওর প্রচুর রেস্ট্রিকশন, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে আমরা ইনফ্যাক্ট আমরা বাংলাদেশে যাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকতাম একটা পয়েন্টে, খাওয়ার জন্য, শুধুমাত্র ভালো অডিয়েন্স পাবো তার জন্য না, গিয়ে যে কি কি খাবো। এবং নর্মালি যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবে, বাইরে যখন ট্যুর করি 2 সপ্তাহ 3 সপ্তাহ, একটা পয়েন্টের পর সবাই ডাল ভাত একটু বাড়ির খাবার, আমাদেরও এক সময় মনে হয় ডেফিনেটলি, কিন্তু অনেক আর্টিস্ট থাকে যেমন পুরো ভেতো বাঙালি, মানে ভালোই বাসে না কি ভাত ডাল ছাড়া। আমরা আবার পুরো উল্টো, মানে আমরা যেখানে যাব সেখানের কুইজিন আগে ভরপুর ট্রাই করবো, তারপর যখন সেটা আর ভালো লাগবে না তখন উই ক্যান গেট ব্যাক টু বাড়ির খাবার ডাল ভাত। কিন্তু তার আগে আমরা ফুড এক্সপ্লোরও আমরা ভালোবাসি করতে। রান্না করো নিজে? হ্যাঁ, রান্না করতে ভালোবাসো? আমার না সবকিছু সব মুডের ওপর চলে। আমি ভীষণ মুডি, বাট মুডটা কন্ট্রোল করতে পারি, বাট দেখে বোঝা যায় না। কিন্তু আমার ভালো লাগে রান্না করতে, মুড যদি আসে আমার খাওয়াতে ভালোবাসি। আমি একটা পয়েন্টে অনেক বেশিই করতাম, এখন অনেকটা কমে গেছে, সবসময় ইচ্ছে করে না, বাট পারি। তুমি যেটা চাও আমি করে খাইয়ে পারি। ওদেরকে তো খাইয়েছি প্রচুর, খাওয়াইনি? সব রকম রান্না পারো মোটামুটি। সবচেয়ে ভালো যদি তোমাকে এখন জিজ্ঞেস করে সবচেয়ে ভালো, এখন যদি ধরো আমি বললাম সোমনাথ কিছুটা খাওয়ালে কি খাওয়াবে বেস্ট? প্রন ভিন্ডালু। হ্যাঁ, প্রন ভিন্ডালু। ভিন্ডালু তো দারুণ ডিশ, হ্যাঁ গোয়ান ডিশ, দুর্দান্ত, আমারও দারুণ লাগে। ভিন্ডালু, চিলি চিকেন, চিলি ফিশ তো আছেই, মালাইকারি, বাঙালি রান্না, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, তারপর পাঁঠার কষা, নারকেল মাংস, লাউ ঘন্ট, ওই তুমি ভালো পাও? তুমি কি বাঙাল? হ্যাঁ। ও কচু বাটা কড়াইতে নাড়িয়ে রসুন দিয়ে, হ্যাঁ ওটা ভালো পারি। দুর্দান্ত। লাউ ঘন্ট আমার প্রিয় খাবারের মধ্যে লাউ ঘন্ট পড়ে। লাউ ঘন্টটা আমার খুব ভালো লাগে না, তাই আরে একদিন খাওয়াতে হবে তোমাকে আমার হাতে, তা না হলে বুঝতে পারবে না। কুমড়ো বটি, আরে কি বলছো, টক ডাল আর কুমড়ো বটি, ঠিক আছে খাও। কুমড়ো, উচ্ছে কুমড়ো ভাজা, হ্যাঁ ওগুলো ঠিক আছে। টক ডালের সাথে কুমড়ো বটি বেটার যায়, কুমড়ো বটি বেটার যায়। আবার ধরো অন্য ডালের সঙ্গে ধরো আমি মাঝে মাঝে একটা সবজি ডাল ঘি দিয়ে, শীতকালে হয় ফুলকপি দিয়ে। আর তা না হলে ডাল বানানোটা না একটা অদ্ভুত জিনিস, আমি দেখেছি অনেকে ডাল ভালো বানাতে পারে না। না আমি ঠিক আছে। আমার মা প্রচন্ড ভালো রান্না করতো, মানে ও খুব একটা পায়নি, কারণ ও যখন জয়েন করেছে তার একবারই ও খেয়েছে, তার কিছু 1-2 বছর পরেই মা মারা যায়। বাট আমার মা ওয়াজ ভেরি ফেমাস, মানে রান্না। হ্যাঁ, মানে আমি আমার মায়ের ধারে কাছে আসি না অবভিয়াসলি, হাউ ক্যান আই, কিন্তু ওই আমার মা ওয়াজ ভেরি পপুলার অ্যামাং মাই ফ্রেন্ডস। বাঙাল রান্না, মানে তুমি বাঙাল? হ্যাঁ, মানে লতি,
ডাল পচা, ডাল ভাপে, মাংস মাছ তো আছেই, কালিয়া, তারপরে ওই চিংড়ি মাছের পুর দিয়ে যে পটল হয়, হ্যাঁ পালং শাক, মরিচ ঝোল হ্যাঁ রোজকার রান্না করি। বাহারি রান্না না, অনেক কিছু করে তেল মশলা বেশি দিয়ে অনেকটা বার দেওয়া করে নেওয়া যায়, হ্যাঁ কিন্তু রোজকার যে সাদামাটা রান্না সেটার মধ্যে স্বাদ ফোটানোটা, মানে এই যে তোমাকে বলছে বন্ধুরা মাসিমাদের মতো একদম। করছো, তার মানেই তুমি আপগ্রেডেড হয়েছো একদম। অ্যাজ আ আর কুক। খাওয়া তাহলে দাওয়া একদিন নিয়ে- এসে খেতে হ্যাঁ, হবে তোমার একদিন, রান্না। হ্যাঁ। বাট ছেলেরা কিন্তু ভালো রান্না করে। হ্যাঁ আমি তো রান্না করতে আমি তো রেগুলার রান্না করি। আমি তো হ্যাঁ এটাও আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ কি প্রশ্ন? এটা আবার 2.5 ঘন্টা না হয়ে যায় না ব্যাপারটা। কি বলো প্রশ্ন। তুমি একাই থাকো, আমি একাই থাকি। একাই থাকার ভবিষ্যতের পরিকল্পনা? হ্যাঁ সেরকমই আছে আপাতত। দেখো ভবিষ্যৎ কেউ জানে না আপাতত এখন যে আপাতত। মাইন্ড ফ্রেমে তুমি ভবিষ্যৎটা একাই দেখছো হ্যাঁ নিজেকে, হ্যাঁ হ্যাঁ এই ডিসিশনটা কেন এসেছে? কোনো অতীতের ঘটনা থেকে? হ্যাঁ হ্যাঁ সেটা ব্যাস তো ঠিক আছে, বটেই। আর না আমি আর ডিটেলে যাবো হ্যাঁ না। সেরকমই ব্যাপারটা। আমার মনে হচ্ছে কি বলতো, আমার যে সলিটিউড, বুঝলে, সলিটিউডটা আমাকে যা আনন্দ দেয়। সেটা তো এখন এত বছর পার করার পর, কিন্তু ডিসিশন শুরুর দিকে তো ডেফিনেট একটা ঘটনার পর নেওয়া হয়েছিল। অবভিয়াসলি সেই হ্যাঁ। ঘটনার পরেই নেওয়া হয়েছিল, কিন্তু যাই হোক সে তারপরে বাট এটা কিন্তু একদম সত্যি কথা। হ্যাঁ, একা থাকার একটা অভ্যেস, সেটা এত নেশার মতো ওরে যে তারপর বাপরে আর লোকজন বেশি হয়ে গেলে একটা পয়েন্টের পর মনে হয় কখন যাবে কখন যাবে। কারেক্ট, একদম ঠিক বলেছো। আর তখন যে ওই একা বসে চুপ করে বসে যে ভাবার হ্যাঁ। জায়গাটা, বা ধরো একটা গান শুনলাম, বা ধরো কিছু লিখছি আমি, আর আমার হ্যাঁ। যেহেতু কাজটা বেশি খুবই একা একার সঙ্গে কাজ, বুঝলে তো, মানে আমার লিখতে হয় যখন, এটা খুব একা একা কাজ। সেই সময় আমি কাউকে খুব একটা সহ্য করতে পারি না, এবং অনেকেই মানে এরকম আসবো না, আসিস না, মানে আশেপাশেও আসিস না মানে এই এখন ক্ষেত্রে তাহলে আপাতত। আমাকে ফরচুনেট বলতে হয় যে আমি পেয়েছি একটা হুম জোটাতে যে আর কি আমার স্পেসটা দেয়, কারেক্ট। তো সেটা পাওয়াটা খুব মুশকিল। হ্যাঁ that's what- আমারও প্রচন্ড দরকার হয় স্পেস, এবং Right. আমিও ওই দেওয়ালের দিকে তাকিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। আমার না কাউকে বোর হয়ে। এক্স্যাক্টলি আমার কাউকে দরকার লাগে না, হুম মানে আমি পারি সেটা, এবং আমি এনজয় করি সেটা। রাইট। আমাকে অনেকে ওটা- জিজ্ঞেস করে বোর হয়ে যাও না, আমি বললাম বোর ওইটা বোঝার মতো লোক পাওয়া খুব চাপ। Correct. তো আই উড অলসো অ্যাগ্রি অ্যান্ড অ্যাডভাইস ইউ যে ওই লোকটা পেলে ঠিক আছে, না হলে না পেলে যতদিন মনে হয় ঠিকই আছে। কোনো দোষ নেই না তাতে, ঠিকই যেটা আছে ভালো লাগছে। একদম। আমার মনে হয় আমরা একটা পয়েন্ট অব্দি এই পার্টিকুলার একটা কনভারসেশনে আপনাদের একটা কথা বলি যে আমাকে কেউ প্রশ্ন এত করেনি যতটা সমলতা করেছে, তাতে কিন্তু আমি খুব মজা পেয়েছি ব্যাপারটাতে, কারণ জেনারেলি আমি প্রশ্ন করি, তুমি যে এতগুলো প্রশ্ন করলে এটা মজা আরেকটা ওয়ে। আমি তো বুঝতে পারিনি 1.5 ঘন্টা হয়ে যাবে, আমি হ্যাঁ। বলছিলাম কাটানোর জন্য আমি উত্তর দেব, সেই উত্তর নিয়ে আবার জলঘোলা হবে, তার থেকে কিছুটা ছুড়ে দিই আর কি, আমার থেকে লাইন একটু সরলে। হ্যাঁ বুঝিনি এতটা ঘন্টা পেরিয়ে যাবে। হ্যাঁ আড্ডাটা আমরা একটা পয়েন্টে তো শেষ করতেই হবে, হ্যাঁ, কিন্তু এই of আড্ডাটা course. এতটাই মজা লেগেছে আমার যে খুব একটা শেষ করতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, আরেকদিন আমরা ক্যামেরার পিছনেই নয় একদম বসবো। ক্যামেরা ছাড়া মুড়ি একদিন ঘন্ট আড্ডা নিয়ে। মারবো। আর হ্যাঁ একদম বলছি যে তোমার কিরকম লাগলো সেটা জিজ্ঞেস করতে চাই। না অবশ্যই, আমি তো প্রথমেই বললাম যে আমার যারা একটুও বুদ্ধি রাখে তারা বুঝতে পারবে যে আমি কিরম ফিল করছি। কারেক্ট তাই আমার উত্তরগুলো যে লম্বা লম্বা হয়েছে এটাই প্রমাণ যে আমি খুশি খুশি উত্তরগুলো দিয়েছি, না হলে আমার 2 শব্দে শেষ হয়ে যেত প্রত্যেকটা উত্তর। বেশ আজকের এপিসোডে এরকম একটা জায়গাতেই শেষ করলাম। আশা করি সমলতারকে একটু অন্যভাবে মানে আনা গেল, অন্যভাবে একটা ভাবে আমি চিনতে পারলাম। আমি প্রথমবার তোমার সঙ্গে আলাপ, আমার হ্যাঁ এই আলাপেই আমি অনেকটা চিনতে পারলাম। আই হোপ ও আমাকে কিছুটা চিনতে পারলো। অবশ্যই। সো এরকম আড্ডাই মারার, মানে এইরকম আড্ডা তৈরি করারই চেষ্টা করি, এরকম কনভারসেশন তৈরি করারই চেষ্টা করি আমরা, যেখানে মানুষের ইন্টারনাল সেলফটাকে আরেকটু বেশি জানতে পারি। হোপফুলি আজকেও সেই জিনিসটা আমরা করে উঠতে পেরেছি। থ্যাংক ইউ সমলতা, থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। থ্যাংক ইউ ফর নট মেকিং দিস ইন্টারভিউ ডিফিকাল্ট ফর মি। রাইট, সো থ্যাংক ইউ। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। তার আগে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ ভেরি পাওয়ারফুল। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।